এই ক্লাসটিতে কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ এই অংশটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জারণ মানে কি, বিজারণ মানে কি। এগুলো তোমরা 9-10 থেকেই দেখেছো যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, এখন যার ইলেকট্রন ত্যাগ হচ্ছে সে নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে সে বিজারিত করে, অন্যকে যে বিজারিত করছে তাই আলটিমেটলি তার নাম হয়ে যায় বিজারক। সেম ভাবে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে নিজে বিজারিত হচ্ছে কিন্তু অন্যকে সে জারিত করছে, এই অন্যকে জারিত যে করছে এজন্য আলটিমেটলি তার নাম হয়ে যাচ্ছে হচ্ছে জারক। তার মানে নিজে কি হচ্ছে সেটার উপর বেস করে এই নামগুলো কিন্তু আসেনি, অন্যকে কি করছে সেটার উপর বেস করে নাম এসেছে। যেমন ধরো এই যে এ একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা ইলেকট্রন ত্যাগ করে ধরে নাও এ প্লাসে কনভার্টেড হয়ে গেল, এই যে ইলেকট্রন ত্যাগ করে এ প্লাসে কনভার্টেড হয়ে গেল। তো এখন এ কি হয়েছে, এ নিজে জারিত হয়েছে, অর্থাৎ এই যে এলিমেন্টটা নিজে জারিত হয়েছে কিন্তু এই ইলেকট্রনটা ত্যাগ করার মাধ্যমে সে অন্যকে বিজারিত হওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য এ এখানে বিজারক হিসেবে কাজ করবে। আচ্ছা, বুঝলাম। এবার আসো পরেরটা তো সেম ভাবে হচ্ছে, আমরা আরেকটা এক্সাম্পল নেই। বি, সে কি করলো, ইলেকট্রন গ্রহণ করলো। তাই ইলেকট্রন গ্রহণ করে সে ধরে নিচ্ছি বি নেগেটিভে কনভার্টেড হয়ে গেল। তো বি নেগেটিভে কনভার্টেড হয়ে গেল, এখন বি নিজে কি হয়েছে, বি নিজে বিজারিত হয়েছে। এই বি নিজে কিন্তু বিজারণ ঘটেছে এর, কিন্তু সে এই একটা ইলেকট্রন রিসিভ করার মাধ্যমে অন্যকে জারিত হওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য তার নাম হয়ে যাবে হচ্ছে জারক। তার মানে যাদেরকে আমরা বিজারক নামে ডাকছি সে অন্যকে বিজারিত করে তাই সে বিজারক, কিন্তু নিজে কি হয়, নিজে কিন্তু জারিত হয় কিসের মাধ্যমে, ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। আবার যাদেরকে আমরা জারক হিসেবে চিনছি তারা অন্যকে জারিত করছে কিন্তু নিজে কি হচ্ছে, নিজের বিজারণ ঘটছে। এই হলো এইখানকার বিষয়বস্তু। তো আশা করি এই জায়গাটুকু আমরা বুঝেছি। এরপরে আমরা একটা চার্ট দেখব। তো জারণ বিজারণ সমতা পারতে হলে আমাদেরকে এই চার্টটা ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। তো আমরা এখান থেকে সবগুলো না দেখলেও একদম গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু দেখব, এবং এই চার্টটা কিভাবে আয়ত্ত রাখতে হবে সেই ব্যাপারটাও আমি একটু বলে দিচ্ছি। এবং এখানে সবকিছু মুখস্থ করার কোনোভাবেই দরকার নেই, আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, এই সিস্টেমে আলটিমেটলি জিনিসগুলোকে মাথায় রাখলেই চলবে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কাদের লিস্ট দেওয়া আছে, জারকের লিস্ট দেওয়া আছে। তো এই যে জারক যারা আছে তারা কারা এটা আলটিমেটলি আমাদেরকে জানতে হবে। মানে হচ্ছে যে এখানে কি লেখা আছে, KMnO4, এই KMnO4 দেখলেই যেন আমরা বুঝতে পারি এই হচ্ছে একটা জারক। K2Cr2O7, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, এটাও একটা জারক। তাই এরকম ভাবে এদের চেহারা দেখলেই, অর্থাৎ চেহারার মাধ্যমে এরা জারক, এটা যেন আমরা দেখলে বুঝতে পারি। সেম গোসফার হচ্ছে বিজারক। তার মানে ফার্স্ট যে কাজটা বা যেটা আয়ত্তে রাখতে হবে সেটা হচ্ছে কে জারক কে বিজারক, এই জিনিসটা আমরা দেখা মাত্রই যেন চিনতে পারি। আচ্ছা, এরপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এদের বিক্রিয়া শেষে অবস্থা, এই জিনিসটা আলটিমেটলি মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, বিক্রিয়া শেষে অবস্থা। এখন বিক্রিয়া শেষে অবস্থা কেন মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়া শেষ অবস্থা মাথা রাখলে আমরা মাঝখানের যে 3টা পার্ট আছে সেই 3টা কলামের যা কিছু আছে সবকিছু আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো, এগুলো কিছুই মুখস্থ করতে হবে না। তাহলে মুখস্থ করতে হবে ফার্স্ট কলাম অ্যান্ড লাস্ট কলাম। এখন কিভাবে কাজ করবে এই জিনিসগুলো সেটা আমরা একটু বলছি। প্রথম কথা দেখো, জারক হিসেবে কে আছে, প্রথমে জারক হিসেবে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4। KMnO4। আচ্ছা, এবারে চিন্তা করে দেখো যে একটা কম্পাউন্ডের বা একটা যৌগের সবাই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে নিজেদের জারণ সংখ্যার পরিবর্তন করে না। আরেকটু সহজভাবে বলছি, একটা কম্পাউন্ডে বা একটা যৌগে আমরা যাদেরকে দেখতে পাই, যে সমস্ত এলিমেন্ট আছে, যেমন এখানে একটা পটাশিয়াম এলিমেন্ট, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, দেন অক্সিজেন, এরা সবাই নিজেদের জারণ সংখ্যার পরিবর্তন করবে না। জারণ সংখ্যার পরিবর্তন করে কিভাবে, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার মাধ্যমে বা জারিত বা বিজারিত হওয়ার মাধ্যমে। তো একটা যৌগের সকল এলিমেন্ট জারিত বা বিজারিত হয় না, সকল এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না, যে কোনো একটা এলিমেন্ট করে। আবার দুইটাও করতে পারে, বাট ম্যাক্সিমাম কেজে আমরা দেখি সাধারণত যে কোনো একটা করে। ঠিক আছে, একাধিকও হতে পারে, সমস্যা নেই। এখন ওই যে কোনো একটা যে করছে তার নাম অনুসারে
পুরো যৌগটার পরিচিতি হয়ে যায়। যেমন ধরো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর মধ্যে শুধুমাত্র ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, শুধুমাত্র ম্যাঙ্গানিজ ইলেকট্রনটা গ্রহণ করে। কেন গ্রহণ করবে? কারণ এই যে পুরো যৌগটা কার লিস্টে দেখেছি আমরা? জারকের লিস্টে দেখেছি। আর জারক কি হয়? জারক নিজেরা বিজারিত হয়, অর্থাৎ নিজেরা ইলেকট্রন গ্রহণ করে অন্যকে জারিত করে। তাহলে যে জারক নিজে বিজারিত হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, মানে অন্যকে জারিত করছে, এজন্যই তো সে জারক। যাই হোক, এখন যেটা বলছিলাম যে এই যে ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজটা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ করবে। কেবলমাত্র ম্যাঙ্গানিজই গ্রহণ করবে, পটাশিয়ামও গ্রহণ করবে না, আলটিমেটলি অক্সিজেনও গ্রহণ করবে না। শুধুমাত্র এই যে ম্যাঙ্গানিজটা ইলেকট্রন রিসিভ করলো, এর নাম অনুসারেই এই পুরো যৌগটার নাম হয়ে গেল কি? জারক। আশা করি বুঝেছি। তো জারক মানে আলটিমেটলি আমরা শুধুমাত্র একটা এলিমেন্টকেও বুঝতে পারি, যেমন এলিমেন্ট হলে এখানে শুধুমাত্র ম্যাঙ্গানিজ। আবার পুরো একটা কম্পাউন্ডকেও আমরা ওই জারক নামে ডাকি শুধুমাত্র ওই এলিমেন্টটার কারণে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবারে যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে এটার আসলে কি মনে রাখবো বলেছিলাম আমরা, এটার অবশ্যই এই যে বিক্রিয়া শেষে অবস্থা Mn2+, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা মাথায় রাখলে চিন্তা করে দেখো, এই যে KMnO4 এটা কিসে কনভার্টেড হয়ে যায়? Mn2+ এ কনভার্টেড হয়ে যায়। এই জিনিসটা আমরা মাথায় রাখলাম বা মুখস্থ করলাম। লাভ কি? লাভ হচ্ছে এই যে এখানকার ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজের জারণ মান এখান থেকে আমরা ইজিলি ডিটারমাইন করতে পারবো। কোন একটা যৌগ থেকে পার্টিকুলার একটা এলিমেন্টের জারণ মান কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমরা 9-10-এ দেখেছো। কিভাবে নির্ণয় করা হয়? যে যেটাটা নির্ণয় করব সেটাকে x ধরবো আর বাদ বাকিগুলো বসিয়ে যাব। যেমন ধরো পটাশিয়াম সাধারণত +1 জারণ মান, তাহলে আলটিমেটলি +1 দিলাম। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ 7, দেন অক্সিজেন প্রত্যেকটার এক একটা অক্সিজেনের কত? -2 আছে কয়টা? 4টা। তার মানে ভ্যালু হবে কত? -8 = 0। তাহলে x এর যে ভ্যালু, x এর ভ্যালু থাকবে হচ্ছে +7। এখন দেখো তো এখানে বিক্রিয়া শেষে কি তৈরি করেছে? সে বিক্রিয়া শেষে তৈরি করেছে Mn2+, আর বিক্রিয়ার পূর্বে তার জারণ মান কত ছিল? 7+। তাহলে ইলেকট্রনের গ্রহণ হয়েছে কয়টা? 5টা, তাই তো? 7 - 2 5 না? 5টা ইলেকট্রন রিসিভ করেছে। তাহলে দেখো তো এইটার একটা কলাম আছে কিনা? আছে তো। এই যে ইলেকট্রন গ্রহণের সংখ্যা, এই যে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে না, ইলেকট্রন গ্রহণের সংখ্যা কয়টা লেখা আছে? এই যে 5টা লেখা আছে। এই যে ইলেকট্রন গ্রহণের সংখ্যা কত লেখা আছে? 5 লেখা আছে। তো এই যে এই জিনিসটা, তারপর এই যে MnO4-, এই যে MnO4-, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, সেখান থেকে পরিবর্তিত হয়েছে কততে? 2-তে। তার মানে পরিবর্তনের পরিমাণ কত? পরিবর্তনের পরিমাণ হচ্ছে +5 ইলেকট্রন। তার মানে সেই জিনিসগুলো আলটিমেটলি এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কিনা? পেরেছি। তার মানে শুধুমাত্র ফার্স্টের কলাম, লাস্টের কলামটা মাথায় রাখলেই হচ্ছে, আর কিছুই মাথা রাখার দরকার নেই। তবে আমি একটা কথা বলতে পারি, এই জিনিসগুলো যারা বহুদিন ধরে প্র্যাকটিস করে তাদের অটোমেটিক্যালি জিনিসগুলো মাথায় এসে যায়, মানে বের করতে হয় না। যেমন আমি এখানে 7 আর এখানে হচ্ছে 2 বিয়োগ করে আলাদাভাবে 5 বের করতে হয়েছে না, এই 5 সরাসরি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখলেই মাথায় চলে আসবে। এই 5-এর একটা গুরুত্ব আছে। এই 5টা যে ইলেকট্রন, এইটাকে আমরা কি বলে থাকি? তুল্য সংখ্যা। এই যে ইলেকট্রন যে গ্রহণ করছে, এই যে এই কলামটা, এই কলামটার সুন্দর একটা নাম হতে পারে, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। এইটা আমাদের জারণ বিজারণ সমতাকরণে কাজে লাগবে। ঠিক আছে? তার মানে কি বুঝলাম? জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে কি সংখ্যা? তুল্য সংখ্যা। এইটাই আর কি, আর কিছুই না। ওকে, ফাইন। এবার আসো আমরা আমাদের পরবর্তীতে যাই। তো পরেরটাতে বলা হচ্ছে যে KMnO4 ক্ষারীয় মাধ্যমে থাকলে কি হবে? দেখো, জারণ বিজারণ বিক্রিয়াগুলো সাধারণত হচ্ছে অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে। তো আমরা ক্ষারীয় মাধ্যমের গুলো আপাতত শিখছি না, আমাদের অধিকাংশ ক্ষেত্রেই অম্লীয় মাধ্যমে প্রশ্ন দিয়ে থাকে। তো আমরা অম্লীয় মাধ্যমের গুলো সলভ করব। তো এখন এখানে আমরা এই প্রথমটা দেখলাম, এরবারে আমরা সরাসরি চলে যাব দ্বিতীয়টাতে। এটাও কিন্তু আলটিমেটলি পাশে লেখা আছে কি? অম্লীয় মাধ্যম। তো দ্বিতীয়টার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7, K2Cr2O7। তো এটা আলটিমেটলি কিসে কনভার্টেড হয় সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। কিসে কনভার্টেড হয়? এই যে 2Cr3+, 2Cr3+। এবারে চিন্তা করে দেখো কেন এক্সট্রা করে এইখানে 2টা আসলো। এই 2 আসার রিজন হচ্ছে এই যে এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা। এখন ব্যাপারটা কি এরকম হয় যে এখানে 2টা ক্রোমিয়াম থাকবে আর এখানে আমরা একটা ক্রোমিয়াম নিব, 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যার সাথে একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করে এর পরিবর্তন বের করব বা তুল্য সংখ্যা বের করব। এভাবে কি হবে? হবে না তো। এখানে 2টা আছে, তার মানে এখানেও 2টাই নিতে হবে।
একটা নিলে কিন্তু ভুল হবে না। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ সংখ্যা দুইটা সেম হতে হবে। তাহলে এবারে আমরা আসি যে এখানে পরিবর্তন হচ্ছে কার, দেখায় বোঝাই যাচ্ছে ক্রোমিয়ামের এখানে জারণ মানের পরিবর্তন হচ্ছে, ক্রোমিয়াম এখানে ইলেকট্রন গ্রহণের কাজটা করবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে ইলেকট্রন না, দুঃখিত, এখানে ক্রোমিয়ামের জারণ মানটা বের করে ফেলতে হবে। তো এখানে পটাশিয়াম আছে কয়টা, দুইটা, তাহলে প্রত্যেকটা পটাশিয়ামের এক করে, তার মানে দুইটা পটাশিয়াম মিলে হবে কত, 2। তার মানে আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে 2 প্লাস 2x। 2x কেন, কারণ এখানে ক্রোমিয়াম 2, এক একটা ক্রোমিয়ামের জারণ মান আমরা x করে ধরেছি, তার মানে 2x হবে দুইটা ক্রোমিয়ামের জন্য। তারপর হচ্ছে -14, কেন 14, কারণ এক একটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, 7টা অক্সিজেনের জন্য -2 × 7 14 হবে, ইকুয়ালস টু 0। তো এখান থেকে x এর যেই মানটা আমরা পাচ্ছি +6, ঠিক আছে। এখন শুধুমাত্র x এর মান বের করলে কি হবে না তো, কারণ x কাকে ধরেছি আমরা, এক একটা ক্রোমিয়ামের জারণ মান ধরেছি x, কিন্তু এখানে আছে কয়টা, দুইটা ক্রোমিয়াম তৈরি হয়েছে, কয়টা, দুইটা ক্রোমিয়াম, তার মানে আমাদেরকে এখানে অবশ্যই দুইটি ক্রোমিয়ামের জন্য কাজ করতে হবে। তো এই জন্য আলটিমেটলি +6 হবে না, এই যে 2 ওই পাশে পাঠানোর কোনো দরকার নাই, এখানে 2 আছে, 2 রেখে দিব, তার মানে 14 আর 2 বিয়োগ করে আলটিমেটলি যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে +12। তার মানে এখানেও দুইটা ক্রোমিয়ামের জারণ মান দাঁড়াচ্ছে +12, আর এখানে দুইটা ক্রোমিয়াম জারণ মান কত হচ্ছে, দুইটা মিলে এখানে +3 আছে, 2 আছে, ওভারঅল মিলে থাকছে কিন্তু 6। তাহলে এবারে চিন্তা করে দেখো যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হতে হবে, অর্থাৎ এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 6টা ইলেকট্রন, ঠিক আছে। 6টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে এই ঘটনাটা ঘটাতে পারবে। তাহলে এখানে দেখো লেখা আছে যে ইলেকট্রন গ্রহণ করার সংখ্যা কত, 3টে ইলেকট্রন গুণন 2 মানে হচ্ছে 6টা ইলেকট্রন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আলটিমেটলি ডিটারমাইন করা যাবে। তো আমি বাদবাকিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। পরেরটা দেখো, পরেরটাতে 3 নম্বর, পরেরটাতে বলা হচ্ছে FeCl3। তো আমরা সুন্দরভাবে লিখে ফেলি FeCl3। FeCl3। তো FeCl3 থেকে কি উৎপন্ন হয়, এই যে পাশে লেখা আছে কত কি উৎপন্ন হয়, Fe2+। তাহলে Fe2+ আমরা চলে যাই। তো এটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ। কিভাবে সহজ, আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পারেটিভলি একটা ইজি কম্পাউন্ড, মানে হচ্ছে দেখতে খুব মানে চোখের শান্তি লাগে। উপরের যেগুলো আছে এইগুলো কিন্তু আলটিমেটলি একটু বড় জিনিস ছিল, তারপরও যারা অলরেডি এই চ্যাপ্টার ভালোভাবে পড়েছ তাদের কাছে উপরের দুইটা যৌগ আলটিমেটলি খুবই চেনা জানা বা পরিচিত লাগবে, কিন্তু এই জিনিসটা খুবই পরিচিত, তাই তো। তাহলে এবারে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আয়রন, এই আয়রনের জন্য আলটিমেটলি জারণ মান ধরো x, প্রত্যেকটা ক্লোরিন কি আকারে থাকে, ক্লোরাইড আয়ন মাইনাস আকারে থাকে, -1। তাহলে মাইনাস কয়টা 1, 3টা, তার মানে কত হবে, -3 ইকুয়ালস টু 0। তাহলে x এর যেই ভ্যালু সেই ভ্যালুটা দাঁড়াচ্ছে এখান থেকে 3, এখান থেকে কত আসতেছে, 2 আসতেছে, তার মানে 3 থেকে +3 থেকে +2 ইলেকট্রন গ্রহণ করতে হবে কয়টা, ইলেকট্রন গ্রহণ করতে হবে হচ্ছে একটা, তার মানে হচ্ছে একটা। তার মানে এই জায়গাটাতে তুল্য সংখ্যা দাঁড়াচ্ছে কত, তুল্য সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 1। সেম ভাবে আমরা যদি চিন্তা করি যে কপার সালফেটের কথা, কপার সালফেটের বেলায় এই যে কপার সালফেটটাও যদি আমি একটু তুলে ফেলি যে CuSO4 কপার সালফেট। তো কপার সালফেটের ক্ষেত্রে কি ফাইনালি কি থাকছে, ফাইনালি যেটা থাকছে সেটা হচ্ছে Cu+। তাহলে আলটিমেটলি আমরা এখানে বলতে পারি যে Cu+। তাহলে এবারে চিন্তা করে দেখি যে এখানে সালফেটের কত, সালফেটের আলটিমেটলি -2, আর কপারেরটা এখানে x ধরতে পারি, আর সালফেটের কত, সালফেটের হচ্ছে -2 ইকুয়ালস টু 0। তাহলে x এর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2, অর্থাৎ কপারের এখানে 2 জারণ মান ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো কপারের এখানে 2 জারণ মান ব্যবহার করা হয়েছে। তাহলে 2 থেকে আমরা কততে যাচ্ছি, +1-এ যাচ্ছি। তাহলে ইলেকট্রন আদান প্রদান করতে হবে কয়টা, বা ইলেকট্রন গ্রহণ করতে হবে কয়টা, একটা। তাহলে একটা আলটিমেটলি গ্রহণ করলে এরকম থাকবে। এবার আসো পরেরটাতে বলা হচ্ছে যে এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি থাকে তখন আসলে আমরা কিভাবে জিনিসটাকে ডিটারমাইন করব। তো এটাও খুবই সিম্পল, আমরা জাস্ট যে কোনো একটাকে উদাহরণ হিসেবে নেই। ধরে নাও আমরা আয়োডিনটাকে নিলাম, তো আয়োডিনটাকে উদাহরণ হিসেবে নিলে আয়োডিন ইকুয়ালস টু যেটা থাকবে সেটা হলো এরকম যে, তো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আয়োডিন থেকে I- তৈরি হবে, ক্লোরিন থাকলে Cl-, ব্রোমিন থাকলে ব্রোমাইড আয়ন, আয়োডিন থাকলে আয়োডাইড আয়ন। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে আয়োডাইড আয়ন তৈরি হবে। তো আমরা এখানে সুন্দরভাবে লিখে দেব I-। তো এই জায়গাটাতে আসলে আলাদাভাবে জারণ মান ডিটারমাইন করার কোনো দরকার নেই, কারণ এটা আলটিমেটলি একটা কি হিসেবে আছে, দ্বিমৌল অণু হিসেবে আছে। তো যারা এরকমভাবে দ্বিমৌল অণু বা একটা যৌগ বা যেরকম অণু তৈরি করে রাখে, তাহলে আলটিমেটলি আমরা একটাদের
ওভারঅল জারণ মান কত ধরে নেই 0, তার মানে এই যে পুরো আয়োডিন, এই পুরো আয়োডিনের জারণ মান হচ্ছে 0, তাহলে 0 থেকে কততে গিয়েছে -1-এ গিয়েছে। কয়টা ইলেকট্রন এক্ষেত্রে রিসিভ করতে হবে, গ্যাপ কত 1-এর, তার মানে আলটিমেটলি একটা ইলেকট্রন আলটিমেটলি গ্রহণ করে সে আয়োডিন থেকে আয়োডাইড আয়নে কনভার্টেড হয়েছে। তো এই হচ্ছে বিষয়। পরেরটা লাস্ট, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। তো H2O2টা আমরা এখন দেখি। তো আমরা সরাসরি লিখে ফেলি H2O2। তো এখন এই জায়গাটাতে এখানে জারণ মান পরিবর্তন হবে অক্সিজেনের, ঠিক আছে, তার মানে এখানে কারটা ডিটারমাইন করতে হবে অক্সিজেনেরটা। এখন এই জায়গাটাতে একটু ভিন্নতা আছে, ভিন্নতা হচ্ছে এরকম যে আমরা শুধুমাত্র H2 পার্টটাকে বাদ দিয়ে দেব। এভাবে চিন্তা করব যে আমরা কি করব, শুধুমাত্র H2 পার্টটাকে বাদ দিয়ে দেব। এখন H2 পার্ট বাদ চলে যাওয়া মানে কি, দুইটা প্লাস বিশিষ্ট কিছু একটা বাদ চলে যাওয়া, তার মানে এরকম থাকবে না তাহলে ফাইনালি যে O2 2-, কেন O2 2- থাকলো, এই O2 তো আগেই ছিল, এখান থেকে বাদ গেল কে, হাইড্রোজেন, কয়টা, দুইটা, এক একটা হাইড্রোজেন কি ছিল, প্লাস আকারে ছিল, কারণ আমরা তো জানি যে হাইড্রোজেন প্লাস আয়ন হিসেবে থাকে, অর্থাৎ হাইড্রোজেনের জারণ মান সাধারণত থাকে +1। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কোন একটা কিছু থেকে যদি এরকমভাবে ধনাত্মক কিছু একটা বাদ যায়, তাহলে ফাইনালি এখানে থেকে কিন্তু অ্যানায়ন তৈরি হয়। তার মানে কয়টা ধনাত্মক বাদ গিয়েছে, দুইটা বাদ গিয়েছে, তার মানে কত চার্জ বিশিষ্ট অ্যানায়ন তৈরি হবে, দুইটা চার্জ বা 2 আধান বিশিষ্ট অ্যানায়ন তৈরি হবে, এই জন্য O2 2- তৈরি হয়ে গেল। এবং এটার ফাইনাল যে প্রোডাক্টটা সেইটা আলটিমেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2O-, এটাও একটু খেয়াল রাখার বিষয় যে 2O-, এই যে 2O-, এবং এটা 2O-, শুধু O- না, 2- উপরে কিন্তু 2- আছে। তো এখন এটার সাথে এটার পার্থক্যটা আসলে কোথায়, এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে, তো এখানে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আলটিমেটলি 2 কেন দিলাম, 2 হচ্ছে এখানে 2টা অক্সিজেন আছে, এজন্য অবশ্যই এখানে 2টা অক্সিজেনেরটাই ক্যালকুলেট করতে হবে, যেমনটা আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে উপর আর একটা উদাহরণে দেখেছিলাম। এবারে জাস্ট সিম্পলি আমরা ক্যালকুলেশনটা করলেই হচ্ছে। এখানে দেখো এই পুরো 2টা অক্সিজেনের জন্য জারণ মান হচ্ছে -2, আর এখানেও 2টা অক্সিজেনের জন্য জারণ মান -2, নাকি এখানে একটা অক্সিজেনের জন্য -2 আর 2টা অক্সিজেনের জন্য এই দুইটাকে গুণ করে বের হবে কত, -4। আশা করি বুঝেছি। এখানে 2 থাকলে এই আধানের এখানে 2 গুণ হবে না, তার মানে এই যে ওভারঅল 2টা অক্সিজেনের এখানে জারণ মান কত, -2, আর এখানে 2টা অক্সিজেনের জারণ মান কত, -2, সরি ভুল বলেছি, এখানে 2টা অক্সিজেনের জারণ মান হচ্ছে -4, আর এখানের 2টা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে ওভারঅল ইলেকট্রনের যে গ্রহণ সংখ্যা বা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে সর্বমোট 2টি। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমাদের বিজারকের লিস্টটাতে। তো বিজারকের প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন অক্সালিক অ্যাসিড, অর্থাৎ H2C2O4। তো আমরা সরাসরি লিখে ফেলছি যে H2C2O4। তো এবারে জারণ মান পরিবর্তন হবে কার্বনের, অর্থাৎ এখানে কি হবে, এখানে ঘটনা ঘটে হচ্ছে ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটে, তার মানে এখানে ইলেকট্রনটা ত্যাগ করবে কে, কার্বন। আচ্ছা, কার্বন কতটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা বুঝবো কেমন, আমরা তো মুখস্থ রাখবো, কি মুখস্থ রাখবো, বিক্রিয়া শেষে অবস্থাটা কি দাঁড়ায়। বিক্রিয়া শেষ অবস্থা কি লেখা আছে, বিক্রিয়া শেষ অবস্থা লেখা আছে 2 অণু কার্বন ডাই অক্সাইড। এই যে দেখো বিক্রিয়া শেষে অবস্থা কি লেখা আছে, 2 অণু কার্বন ডাই অক্সাইডে কনভার্টেড হয়ে যায়। তো এখন খুব সিম্পল, আগের মতন এখান থেকে কার্বনের জারণ মান দেখব এবং এখান থেকে কার্বনের জারণ মান দেখব, দেখে কয়টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই ঘটনাটা তারা ঘটিয়েছে সেটা আমরা বের করে ফেলবো। তো এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে +1, তার মানে 2টা হাইড্রোজেন আছে, তার মানে +2 হবে। দেন এক একটা কার্বনের জন্য জারণ মান ধরলাম 2x, আর অক্সিজেন কয়টা, 4টা, এই জন্য আলটিমেটলি আসবে -8 = 0। তো ফাইনালি এই জায়গাটাতে এক্সের যেই মান, এক্সের মান বের করবো না, কেন বের করবো না, এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন, এই জায়গাটা তো আলটিমেটলি সমতা করার জন্য কিন্তু কার্বন ডাই অক্সাইডের পিছনে 2 ব্যবহার করা হয়েছে, তার মানে এখানেও আলটিমেটলি 2টা কার্বনের জন্যই চিন্তা করতে হবে। সো এজন্য আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সরাসরি 2x, অর্থাৎ 2টা কার্বনের জন্যই বের করব, শুধু x বের করলে একটা কার্বন হয়ে যেত, ঠিক আছে। তো এখানে 2x এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, 2x এর ভ্যালু দাঁড়াচ্ছে +6। তাহলে এই জায়গাটাতে আমরা যদি ক্যালকুলেট করি যে এই 2 তো ওভারঅল 2, এই 2 কিন্তু হচ্ছে এই কার্বনের সাথেও গুণ আকারে আছে, অক্সিজেনের সাথেও গুণ আকার আছে, তার মানে হোল গুণ হবে আর কি। তাহলে এখানে কার্বনের জন্য x ধরলাম, প্লাস হচ্ছে অক্সিজেন 2টা, তার মানে 2টার জন্য -4 হবে, 2টি অক্সিজেনের জন্য -4 হবে, -4 হবে ইকুয়ালস টু আলটিমেটলি 0। তাহলে এখান থেকে যে ফাইনাল ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2x = +8। তাহলে এখানে 6 থেকে 8 গিয়েছে,
এই যে এই জায়গাটা তো আমরা দেখতে পাচ্ছি এই যে 3 দুগুণে 6 থেকে কত গিয়েছে, 4 দুগুণে 8 গিয়েছে। তার মানে জারণ সংখ্যার পরিবর্তন কত, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 2, অর্থাৎ 2টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে ত্যাগ যেহেতু, তার মানে আমরা কি দেব, মাইনাস 2টা ইলেকট্রন, এই যে মাইনাস 2টা ইলেকট্রন। তো আশা করি এই জায়গাটাও আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী পার্টে এখানে দেওয়া আছে হচ্ছে ফেরাস সালফেট। এটা আমি আর করছি না। তো এখানে ফেরাস সালফেট এখানে কত, 2 মাইনাস। তো আয়রন থাকবে কি শুধুমাত্র Fe2 প্লাস আকারে থাকবে। তো Fe2 প্লাসটা কিসে কনভার্টেড হয়ে যাচ্ছে, Fe3 প্লাসে কনভার্টেড হয়ে যাচ্ছে। এখানে 2 প্লাস ছিল, এখানে 3 প্লাস, তার মানে ইলেকট্রনের গ্যাপ কয়টা, একটা। তার মানে এই যে ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা কত, -1 হয়ে যাবে। তার মানে তুল্য সংখ্যা এখানে কত, 1, -1। আচ্ছা, এবার আসো যে এই পার্টটাতে, অর্থাৎ হচ্ছে টিন বা স্ট্যানাস ক্লোরাইড, এই যে এখানে SnCl2 আছে, টিন বা স্ট্যানাস ক্লোরাইড। এখানে 2টা ক্লোরিন বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2টা মাইনাস কিছু একটা বাদ দিয়ে দিচ্ছি, যে Cl2। তার মানে এখানে থাকবে কি শুধুমাত্র Sn2 প্লাস থাকবে। Sn2 প্লাস কিসে কনভার্টেড হচ্ছে, Sn4 প্লাসে কনভার্টেড হচ্ছে। ইলেকট্রনের ডিফারেন্স কত, 2। তার মানে এখানে ইলেকট্রনের জারণ মানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হবে -2। এইটা খুবই গুরুত্বপূর্ণ, পটাশিয়াম আয়োডাইড Ki। তো পটাশিয়াম আয়োডাইড থেকে পটাশিয়াম বাদ দিয়ে দিলে থাকবে কত, I মাইনাস কিসে কনভার্টেড হবে, আয়োডিন, অর্থাৎ I2 তে কনভার্ট হবে। এইটা আমি একটু লিখে দিচ্ছি, এই যে Ki, এটা আলটিমেটলি কনভার্টেড হচ্ছে I2 তে। এবারে চিন্তা করে দেখো, এখানে এই যে আয়োডিন যেটা আছে, এই আয়োডিন এখানে কিন্তু আলটিমেটলি -1 এর জারণ মান বোঝাই যাচ্ছে, কারণ পটাশিয়াম হচ্ছে +1, পটাশিয়ামটাকে সরাই দিলে এখানে থেকে যাবে হচ্ছে -1। এইবারে চিন্তা করি হচ্ছে এইটার কত, এটার হচ্ছে 0। এইমাত্র এইটার উদাহরণ দেখেছিলাম। তার মানে -1 থেকে 0-তে গেল, কয়টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই ঘটনাটা ঘটিয়েছে, 2টা ইলেকট্রন। তার মানে সরি 2টা না, একটা। তার মানে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে অনলি 1 ইলেকট্রন। পরেরটা দেখি, পরেরটাতে বলা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে তৈরি হচ্ছে সালফেট আয়ন। তো এটাও আমি একটু করিয়ে দিচ্ছি, যে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা পাচ্ছি সালফেট, তার মানে SO4 2-। তো সেমভাবে এখানে সালফারের জারণ মান ডিটেক্ট করার চেষ্টা করব। তো এটা খুব ইজি। X, এখানে কয়টা অক্সিজেন, 2টা অক্সিজেন, প্রত্যেকটার কয়টা করে, -2 করে, তার মানে -4 হবে। তাহলে এই জায়গায় সালফারের জারণ মান হচ্ছে +4। এই জায়গাটাতে কত, এই জায়গাটাতে সালফারের জারণ মান ধরলাম X। এখানে কয়টা অক্সিজেন, টোটাল 4টা অক্সিজেনের জন্য জারণ মান টোটাল হবে কত, -8, প্রত্যেকটার 2 করে। এবার দেখো তো, এটা কিন্তু কোনো কম্পাউন্ড বা যৌগ না, এটা একটা যৌগ ছিল, রাইট। একটা যৌগের ওভারঅল জারণ মান হয় কত, 0। এজন্যই কিন্তু আমরা এই পাশে কি দেই, 0 দেই। অর্থাৎ একটা যৌগের প্রত্যেকটা এলিমেন্টের জারণ মান যোগ করার পরে আমরা এখানে ইকুয়াল টু কত দেই, 0 দেই। এই জায়গাটাতে কিন্তু এটা কোনো যৌগ না, এটা হচ্ছে একটা রেডিকেল মানে হচ্ছে এই যে উপরে, এখানে পুরো যৌগটার উপরে ওভারঅল একটা কি দেওয়া আছে, আধান দেওয়া আছে -2। তার মানে এটা কিন্তু কোনো নিউট্রাল কোনো যৌগ না, এটা হচ্ছে একটা রেডিকেল বা যৌগমূলক। তো যৌগমূলকের ক্ষেত্রে উপরের যে আধানটা, ওই আধানটাই হবে সমান চিহ্নের পরে, কারণ এটা নিউট্রাল কিছু না, এটার ওভারঅল আধান কিন্তু 0 না, -2। এই জন্যই আলটিমেটলি যৌগমূলকের উপরে এইভাবে আধানগুলো দেওয়া হয়। তো এটার আধান হচ্ছে -2, এই জন্য আলটিমেটলি আমরা এখানে এই মাইনাস সহ 2 বসিয়ে দিলাম। তো ফাইনালি এখানে x এর যে মান, সেই x এর মান দাঁড়াবে হচ্ছে 6, তার মানে +6 অবভিয়াসলি। তো +4 থেকে কত হয়ে আসলো, +6-এ আসলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে 2টি, তার মানে আসবে 2e-। এরপরে আমরা দেখতে পাচ্ছি H2S টা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো 2টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে সালফেট। এই যে দেখো, এই যে পুরো H2S থেকে 2টা জিনিস, একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে সালফেট। তো পপুলার কোনটা, পপুলার হচ্ছে সাধারণত সালফারেটটা আমরা দেখবো না আপাতত, সালফারেটটা শুধুমাত্র দেখবো। তো এখানে দেখো যে H2S, তো H2S থেকে কি পাচ্ছি, H2S থেকে সালফার পাচ্ছি। এখন এই জায়গাটাতে সালফার একা, রাইট, এটা তো একটা এলিমেন্ট জাস্ট নর্মাল। তাহলে এটা এখানে জারণ মান কত, জারণ মান হচ্ছে 0। এই জায়গাটাতে সালফারের জারণ মান কত হবে, অবশ্যই এই জায়গাটাতে সালফারের জারণ হবে -2। কেন, কারণ এর সাথে কি যুক্ত আছে, +2, অর্থাৎ 2টা H+ আর কি ধরতে গেলে, অর্থাৎ ধনাত্মক 2। তো এটা আলটিমেটলি বাদ চলে গেলে থাকে কি -2 আর কি ওভারঅল। তো ফাইনালি এখানটাতে আমরা যেটা পাই সেটা হচ্ছে -2 থেকে 0 হচ্ছে। তাহলে -2 থেকে 0 হওয়ার অর্থ হলো 2টা ইলেকট্রনের ত্যাগ ঘটেছে, তার মানে এই যে 2 ইলেকট্রন ত্যাগ হচ্ছে। এরপরে দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের ফর্মুলা হচ্ছে Na2S2O3। এটা একটু ব্যতিক্রম, একটু অন্য রকমের আর কি। তার সেজন্য আমি এই জিনিসটা করিয়ে দিচ্ছি যে Na2S2O3। তো Na2S2O3 এটা আলটিমেটলি ফাইনালি যেটাতে কনভার্টেড হয়, লেখা আছে স্পষ্টভাবে S4O6 2-, S4O6 2-। এই যে S4
O6 2 মাইনাস, ঠিক আছে। তো এটা অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেমনটা আমি বলে আসতেছি। তো খুব সাধারণভাবেই আগে যা যা করেছিলাম সেখানেও তাইতেই করবো। এখানেও আলটিমেটলি সালফারের কি বের করবো আমরা, জারণ মানটা সুন্দরভাবে বের করে ফেলি। তো সোডিয়াম, দুইটা সোডিয়াম তো একটা প্লাস করে, তার মানে দুইটা সোডিয়াম +2 হবে। দেন সালফারের জন্য আলটিমেটলি এক্স ধরছি, দুইটা সালফারের জন্য 2x, তিনটা অক্সিজেন প্রত্যেকটার -2 করে, তার মানে 3 × 6 -6 = 0। তো ফাইনালি এখান থেকে এক্স এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -2। এবার আসো এই জায়গাটাতে, তো এই জায়গাটাতে ওই আগের মতন সিস্টেমে সালফারের জারণ মান ধরছি এক্স, 4টা সালফার আছে, এজন্য আলটিমেটলি এটা 4x হয়ে যাবে। অক্সিজেন কয়টা আছে, টোটাল 6টা, প্রত্যেকটার 2টা করে হলে 6 × 12 -12। এখানে এটাও একটা আগের মতন সেই কি যৌগমূলক বা রেডিক্যাল। তো রেডিক্যাল যেহেতু আলটিমেটলি এখানে ওভারঅল রেডিক্যালের আধানটা থাকবে এখানে। তো এখান থেকে আলটিমেটলি এক্স এর যেই ভ্যালুটা পাই সেটা হচ্ছে 2.5। এই যে ক্যালকুলেট করে দেখো নিজেরা, এখানে পজিটিভ 2.5 কিন্তু চলে আসে। আর এই জায়গাটাতেও আলটিমেটলি পজিটিভই হবে। আমি এখনো ক্যালকুলেটে একটু ভুল করেছি এখানে, যে এখানটাতে আলটিমেটলি কিন্তু পজিটিভই দাঁড়াবে। এই যে এই জায়গাটাতে +2 পাচ্ছি, তো এখানে +2, এখানে হচ্ছে 2.5। এবার একটু হিসাব নিকাশের ব্যাপার স্যাপার আছে। হিসাব নিকাশটা হচ্ছে এখানে সালফার কয়টা, 2টা, এখানে সালফার কয়টা, 4টা। আমরা জারণ মান বের করেছি কয়টার, একটার জন্য, জাস্ট এক্স একটার জন্য, রাইট। এখানেও কয়টার জন্য বের করেছি, একটার জন্য। তা আমি তো উপরে এটাই বলে আসছিলাম যে এই দুই পাশের সংখ্যা তো আলটিমেটলি সেম হতে হবে। এখানে 2টা সালফারের সাথে এখানে 4টা সালফারের জারণ মানের তুলনা করে এখানে তুল্য সংখ্যা ফিক্সড করব, এমনটা তো হতে পারবে না। আবার এখানে যে একটারটা বের করে রাখছি, একটারটাও তো একটার সাথেও একটা তুলনা করা যাবে না। কারণ কি, কারণ এখানে আছে 2টা, এখানে আছে 4টা। তো একটার সাথে আরেকটার মানে একটা তুলনা করলে তো হবে না, আলটিমেটলি সংখ্যাটা সেম হতে হবে। এই জন্য আলটিমেটলি দেখো এখানে এই 4টাকে তো আলটিমেটলি আমি কমাতে পারবো না, এটা তো অলরেডি ঢুকে গেছে এই 4টা। এইখান থেকে আলটিমেটলি আমরা বাড়াতে পারবো। তো এই জন্য আমরা এখান থেকে কয়টা সালফারের জন্য হিসাব করব, 4টা সালফারের জন্য হিসাব করব। তাহলে এই জন্য আলটিমেটলি এইখানটাতে আমরা যদি 4 দ্বারা গুণ করে দেই 4x, তাহলে ভ্যালু আসতেছে কত, +8। এখানেও 4 দ্বারা গুণ করে দেব, তার মানে এই জায়গাটাতেও চলে আসবে হচ্ছে 4x। তো 4-এর সাথে আড়াই গুণ করলে যেটা থাকবে সেটা হচ্ছে 10। বুঝতে পেরেছি কেন 4ই কেন ফিক্সড করলাম, কারণ এখানে 4টা সালফার আছে। এটাকে তো আমি কমাতে পারবো না, কম আছে কোথায়, এখানে, অর্থাৎ S2, তার মানে কমটাকে একটু বাড়িয়ে দিই, তাই বাড়িয়ে দিলাম। আলটিমেটলি 4টা সালফার, তো এখানেও 4টা সালফারের জন্য বের করলাম, এখানেও 4টা সালফারের জন্য বের করলাম, সেম নাম্বার। এবারে এদের জারণ মানের তুলনা করে তুল্য সংখ্যাটা ডিফাইন করব। কয়টা গ্যাপ, জারণ মানের 2 গ্যাপ, তার মানে এখানে আলটিমেটলি ইলেকট্রনের যে ত্যাগ হয়েছে সেটা হচ্ছে কয়টা ইলেকট্রনের, 2টা ইলেকট্রনের ত্যাগ হয়েছে, সিম্পল। আচ্ছা, পরেরটাও বেশ গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে যে H2O2, আবার ওই সেম উপরে এটাকে বিজারক হিসেবে দেখে আসছি না, H2O2 উপরে, উপরে বিজারক না, উপরে জারক হিসেবে দেখে এসেছি। এবারে কিন্তু এটাকে বিজারকের লিস্টেও আমরা দেখছি, তার মানে বোঝাই যাচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড তথা H2O2 একই সাথে জারক হিসেবেও কাজ করে, একই সাথে বিজারক হিসেবেও কাজ করে। তো জাস্ট আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে যখন জারক হিসেবে কাজ করে তখন কি তৈরি করে, আর যখন বিজারক হিসেবে কাজ করে তখন কি তৈরি করে। তো বিজারক হিসেবে কাজ করলে কি তৈরি করে, এটা তো আমাদের চোখের সামনে আছে, সেটা হচ্ছে কি যে O2 তৈরি করে শুধুমাত্র। তো আমরা এটাও একটু লিখে করিয়ে দিচ্ছি যে H2O2, এখান থেকে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, O2, তাই তো, O2। তো উপরে যেমনটা আমরা দেখেছিলাম যে এখানে এই যে 2টা অক্সিজেন, এই যে O2 এর ওভারঅল জারণ মান কত হবে, 2-, এই যে এরকম হবে না, কারণ এই যে এখান থেকে 2টা H+ চলে গেলেই তো আলটিমেটলি এরকমটা থাকবে। তো এইটাই তো আলটিমেটলি আমরা জানতে চাচ্ছি যে O2 এর জারণ মান হবে কত, 2-। এখানে কি আছে, এখানে শুধু O2 উৎপন্ন হচ্ছে, এটা তো জাস্ট একটা দ্বিমৌল অণু। তাহলে দ্বিমৌল অণু যেগুলো বা অণু বা এরকম যৌগ, এদের ওভারঅল জারণ মান কত হয়, 0 হয়। তাহলে কি হইলো জিনিসটা, -2 থেকে কোথায় আসলো, 0-তে আসলো। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে, তার মানে -2 ইলেকট্রন। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি একটু উপরের দিকে যাই সেটা হবে এরকম যে যখন এই যে H2O2 এই জিনিসটা জারক হিসেবে কাজ করে, H2O2 যখন জারক হিসেবে কাজ করে তখন 2O2- তৈরি করে, 2O2-। আর যখন বিজারক হিসেবে কাজ করে, যখন বিজারক হিসেবে কাজ করে তখন আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে শুধুমাত্র O2 তৈরি করে, শুধুমাত্র O2 তৈরি করে, দ্যাটস ইট। তো এই হচ্ছে এই পার্থক্যটা আমরা জেনে রাখবো। এবারে আসো আমাদের পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপে যাওয়ার আগে আরেকটা কথা অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে তুল্য সংখ্যার যে পার্টটা, অর্থাৎ জারকের ক্ষেত্রে গৃহীত ইলেকট্রন সংখ্যা আর বিজারকের ক্ষেত্রে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, এই তুল্য সংখ্যার পার্টটুকু অবশ্যই আমাদেরকে ডিটারমাইন করা জানতে হবে। আর যদি আমরা এগুলো ডিটারমাইন করতে পারি বা নির্ণয় করতে পারি, এগুলো নির্ণয় করতে করতে বা প্র্যাকটিস থাকলে ইজিলি আমরা এগুলো মুখস্থ করে ফেলতে পারবো বা ইজিলি মুখস্থ হয়ে যায়। কিন্তু মাস্ট মুখস্থ কোনগুলো, যে জারক কারা
এটা যেন আমরা দেখেই চিনতে পারি। এবং এই জারক বা বিজারক এরা আলটিমেটলি বিক্রিয়া শেষে বা জারিত বা বিজারিত হবার পরে কিসে কনভার্টেড হচ্ছে, কিসে পরিণত হচ্ছে। তো এই দুইটা জিনিস আমরা জানতে পারলেই এখান থেকে ক্যালকুলেট করে আলটিমেটলি আমরা এই তুল্য সংখ্যা তথা গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারবো, যেমনটা আমরা এইমাত্র বের করে দেখলাম। তো এবারে আমরা জারণ বিজারণ সমতা পড়ব। তো শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক লাইনে কিভাবে একটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমতা করতে হয়। এরপরে আমরা দেখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা। তো শুরুতেই আমরা একটা এক্সাম্পল নিয়েছি। তো এক্সাম্পলের উপরে যে কথাটা লেখা আছে এটাই আলটিমেটলি প্রশ্নের ভাষা। প্রশ্নে সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া সংক্রান্ত কথাগুলো এভাবে লিখে থাকা হয়ে থাকে যে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত K2Cr2O7 দ্বারা ফেরাস সালফেটের জারণ, হুইচ মিনস জারণ বিজারণ বিক্রিয়া একটা জারক তথা এখানে K2Cr2O7 এবং একটা বিজারক তথা এখানে ফেরাস সালফেট এরা থাকবে। পাশাপাশি এই জারণ বিজারণ বিক্রিয়াটা একটা নির্দিষ্ট অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে ঘটানোর জন্য লঘু অম্ল বা ক্ষারকে ব্যবহার করা হবে, যেমনটা এখানে লঘু সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হয়েছে। সবসময় যে জারণ বিজারণ বিক্রিয়া কোনো না কোনো অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে ঘটে থাকে ব্যাপারটা কিন্তু এমন নয়। এরা নিরপেক্ষ মাধ্যমেও ঘটতে পারে, কিন্তু আমরা এখানে নিরপেক্ষ মাধ্যমটা দেখছি না। এবং এটা আলটিমেটলি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এই যে অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমেরটা, আর নিরপেক্ষ মাধ্যমে যেটা আছে ওইটা আলটিমেটলি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তা আর ক্ষারীয় মাধ্যমেরটাও খুব বেশি একটা আসতে দেখা যায় না, অধিকাংশ ক্ষেত্রে অম্লীয় মাধ্যমেরটাই আসতে দেখা যায়। তো আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো বুঝতেই পারছি তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার এলিমেন্ট হবে বাধ্যতামূলকভাবেই একটা জারক একটা বিজারক থাকবে, পাশাপাশি একটা অম্ল থাকবে। ক্লিয়ার। এবারে আমরা ধাপগুলো ব্যাখ্যা করব। ধাপগুলো আমি লিখে দিব, তার আগে আমি এটা আগে বলে বলে সলভ করে নিব, তারপরে আলটিমেটলি এভাবে এক লাইনে জারণ বিজারণ সমতার প্রয়োজনীয় যে ধাপসমূহ সেই ধাপসমূহ আমি সরাসরি নোট আকারে লিখে দিব। আগে আমি এটা সলভ করি। তো প্রথমেই এই বিক্রিয়াটা তুলব। তো সেক্ষেত্রে এই যে এই বিক্রিয়াটা তুলে ফেললাম। এখন প্রথম স্টেপ তুল্য সংখ্যার বিনিময় করতে হবে। তো উপরের যা যা পড়িয়েছি সবকিছু এখানে কাজে লাগবে। এই যে K2Cr2O7 কি ছিল? জারক ছিল। তো এ যে জারক, এ কয়টা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে জারক হয়েছে? 6টা ইলেকট্রন। তার মানে এর তুল্য সংখ্যা কত? 6। এই 6টা বসাবো ফেরাস সালফেটের পিছনে, অর্থাৎ K2Cr2O7 এর তুল্য সংখ্যা বসাচ্ছি আরেকজনের পিছনে, অর্থাৎ ফেরাস সালফেটের পিছনে। আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা ছিল 1। মনে না থাকলে উপরের অংশটুকু দেখে আসো। আচ্ছা, তো এবারে আমরা তুল্য সংখ্যার বিনিময়টা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী যে পার্ট সেটা হচ্ছে উৎপাদগুলো লিখে ফেলতে হবে। সব উৎপাদগুলো সুন্দরভাবে লিখে ফেলতে হবে। এখন এখানে উৎপাদগুলো কি কি হবে সেটা লিখব কিভাবে সেটা বলছি। সেটা হচ্ছে এখানে যত ধাতু আছে সব ধাতুগুলোকে অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করে দিতে হবে। আবার বলছি, এই বিক্রিয়াটিতে বিক্রিয়কের মধ্যে যত ধাতু আছে সব ধাতুগুলোকে অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করে দিতে হবে। কিভাবে বিক্রিয়া করে দিব? এই যে দেখো, যে এখানে ফেরাস সালফেটের মধ্যে একটা ধাতু আয়রন Fe, ধাতু তো চিনতে তো হবে, আদারওয়াইজ তো এটা বুঝবা না। তো আয়রন Fe, তো Fe আলটিমেটলি হচ্ছে কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের অ্যানায়নের সাথে। অ্যাসিডের অ্যানায়ন কে আছে? সালফেট আছে। তাহলে আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করবে। ভালো কথা। এখন কত জারণ মান নিয়ে আয়রন সালফেটের সাথে বিক্রি করবে? আমরা জানি আয়রনের দুটি জারণ মান হতে পারে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3, রাইট? একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3। এখন উৎপাদ যে তৈরি করবে, অর্থাৎ সালফেটের সাথে বিক্রিয়া করে আয়রন যে উৎপাদ তৈরি করবে সেটা কত জারণ মান নিয়ে তৈরি করবে? এটা তো আমরা জানি অলরেডি। কেন জানি? কারণ উপরে এই ফেরাস সালফেটকে আমরা বিজারকের লিস্টে পড়ে এসেছি এবং সেখানে দেখেছি যে আয়রনটা বেসিক্যালি কিসে কনভার্টেড হয়ে যায়? Fe2+টা Fe3+ কনভার্টেড হয়ে যায়। আর তার চেয়েও বড় কথা, এখানে আয়রন কত জারণ মান আকারে আছে? +2 আকারে আছে না? দেখো তো, এই যে সালফেট 2-, তাহলে আয়রন কত হবে? 2+। তাহলে 2+ থেকে তো আবার 2+এ যাবে না, 2+ থেকে তো অবশ্যই চেঞ্জ হবে। সেই চেঞ্জ হয়ে কত হবে? আছেই তো যাওয়ার জায়গা একমাত্র 3+, আর অন্য কোনো জারণ মান তো আয়রন বিলং করে না। তাহলে আলটিমেটলি Fe3+ হয়ে যাবে, যেমনটা আমরা উপরেও দেখে এসেছি। তাহলে এই জন্য আলটিমেটলি Fe3+ জারণ মান নিয়ে এই সালফেটের সাথে যুক্ত হলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে Fe2SO4 3। আশা করি এই ফর্মুলা কিভাবে লিখতে হয় এগুলা শিখে এসেছো বা জানো। কারণ হচ্ছে এই যে সালফেটের জারণ মানটা আয়রন নিবে, আয়রনের জারণ মানটা সালফেট নিবে। এভাবেই তো আলটিমেটলি ডান পাশে সাবস্ক্রিপ্ট আকারে আমরা এই জিনিসগুলোকে লিখে থাকি। সালফেটের হচ্ছে এখানে 2, এই 2 দিলাম, আর আয়রন তো এখানে +3 নিয়ে আসে, এইমাত্রই তো বললাম, এটা সালফেটের পাশে দিলাম, শেষ। এবারে আর কারা কারা ধাতু আছে এই যৌগের মধ্যে? পটাশিয়াম একটা ধাতু, ক্রোমিয়াম একটা ধাতু। তাহলে আগে ক্রোমিয়ামেরটা লিখি। তো ক্রোমিয়াম এখানে কিন্তু আলটিমেটলি কি হবে? ক্রোমিয়াম কিন্তু এখানে
একটা জারক হিসেবে কাজ করছে। তার মানে ক্রোমিয়াম যখন এখানে সালফেটের সাথে বিক্রিয়া করবে সে কিন্তু তার ওই পরিবর্তিত জারণ মান নিয়েই বিক্রিয়া করবে। তাহলে এবারে চিন্তা করে দেখো যে ক্রোমিয়ামের পরিবর্তিত জারণ মান কত ছিল। ওই জায়গাটাতে আমরা কি দেখেছিলাম যে এই ক্রোমিয়াম থেকে কি তৈরি হচ্ছিল, ক্রোমিয়াম 3+ তৈরি হচ্ছিল। আশা করি এই জিনিসটা মনে আছে। ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ দেখে এসেছিলাম না? তাহলে এও 3+ জারণ মান নিয়ে এই যে সালফেটের সাথে যৌগ তৈরি করবে। তাহলে এখানে যেটা আমরা পেতে চলেছি সেটা হচ্ছে Cr2SO4 3। দ্যাটস ইট। আমি এই জিনিসটা একটু ছোট করে ফেলি। দেন বাকি ধাতু হচ্ছে কে? পটাশিয়াম। পটাশিয়ামের কি জারণ মানের পরিবর্তন হয় না? তো উপরে তো আমরা দেখেই এসেছি পটাশিয়ামের জারণ মানের পরিবর্তন হচ্ছিল না। তো এখানে পটাশিয়াম +1 আকারে আছে, এখানেও +1 আকারেই থাকবে। তাহলে কি হবে? K2SO4। কেন K2 হলো? কারণ এই যে সালফেটের জারণ মান K2 হয়েছে, অর্থাৎ 2 পটাশিয়াম নিয়েছে, আর পটাশিয়ামের যে জারণ মান সেটা সালফেট নিয়েছে। এখানে 1 তো আর লেখা লাগে না। আশা করি বুঝেছি। তো এই শেষ, এই হচ্ছে আমাদের এই পার্টটুকু শেষ। অর্থাৎ প্রথম যে পার্টটুকু বললাম যে এখানে যতগুলো ধাতু আছে সবগুলো ধাতু অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে। তো এই সবগুলো ধাতু অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করে ফেললো। পরবর্তী যে পার্টটা, সেই পরবর্তী পার্ট হচ্ছে যে যার থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা ছিল সবকিছু আমরা লিখেছি কিনা। যার থেকে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে জারক এবং বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা ছিল সবকিছু লিখেছি কিনা সেটা চেক করব। তো দেখো এই যে জারক হচ্ছে K2Cr2O7, এখান থেকে কি তৈরি হওয়ার কথা ছিল? ক্রোমিয়াম 3+ আয়ন। হ্যাঁ, ক্রোমিয়াম 3+ আকারেই তো আলটিমেটলি এটাকে সালফেটের সাথে বিক্রিয়া করে লেখা হয়েছে। দেন Fe2+টা কি হওয়ার কথা ছিল? Fe3+ কনভার্টেড হওয়ার কথা ছিল। হ্যাঁ, Fe3+ কনভার্টেড করেই তো আলটিমেটলি সালফেটের সাথে বিক্রিয়া করে এখানে লিখেছি। তার মানে জারক এবং বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা ছিল, যা যা পাওয়ার কথা ছিল, যেগুলো আমরা মুখস্থ করেছি, আলোচনা করে এসেছি, তো সেগুলো আলটিমেটলি এখানে কিন্তু তৈরি হয়েছে। চেক করে নিলাম। আর যদি এখানে না করতাম তাহলে আলটিমেটলি যেটা উৎপন্ন হবার কথা সেটা উৎপন্ন করে লিখে রাখতাম। এই টাইপের উদাহরণ আমরা সামনে দেখব। এই কথাটা আলটিমেটলি এই এক্সাম্পলটাতে ম্যাটার করছে না, বাট ইন ফিউচারে করবে। চেক করে নিলাম। থার্ড স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে বেসিকলি আমাদের পানি তৈরি করতে হবে। পানি তৈরি করব কয়টা? পানি তৈরি করব এই যে জারকের কাছে চলে আসবো। পানি তৈরি করার জন্য সবসময় জারকের কাছে চলে আসবো। এই জারকের যে কয়টা অক্সিজেন আছে সেই কয়টা পানি তৈরি হবে। তো জারকে দেখা যাচ্ছে কয়টা অক্সিজেন? 7টা অক্সিজেন। তার মানে এখানে কয়টা পানি তৈরি হবে? আলটিমেটলি 7 অণু ওয়াটার তৈরি করা হবে। তার মানে শেষ, পানিও আমরা তৈরি করে ফেললাম। এ পর্যায়ে পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে এই যে পানিটা তৈরি হলো, এই পানি তৈরি হওয়ার জন্য যে প্রয়োজনীয় হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের যোগানদাতা লাগবে। সেই যোগানদাতা হবে সর্বপ্রথমে ফার্স্ট প্রায়োরিটিতে যিনি থাকবেন তিনি হচ্ছে বিজারক। তাহলে এখানে বিজারক কে আছে? ফেরাস সালফেট। এখন এই ফেরাস সালফেটের এখানে কোনো H+ আছে বা পানি H+ আছে? নাই তো। আমি এইমাত্র কি বললাম যে এখানে যে পানিটা তৈরি হয়েছে 7 অণু, এই 7 অণু পানি তৈরি করার জন্য যতগুলো H+ লাগবে সেই H+ গুলো আসবে কোত্থেকে? বিজারকের কাছ থেকে। বিজারক হিসেবে আছে ফেরাস সালফেট, কিন্তু ফেরাস সালফেটের কোনো H+ নাই, 0টা H+ আছে। তার মানে এটা দিয়ে আলটিমেটলি আমরা H+ এর ব্যাপারটা পূরণ করতে পারলাম না বা হিসাবটা মিলাতে পারলাম না। তখন আমরা যাব কার কাছে? অ্যাসিডের কাছে। তো এরপরে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে এই অ্যাসিডের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ H+ গুলো আসবে পানি তৈরি হবার জন্য। তাহলে এখানে দেখো যে আলটিমেটলি এখানে পর্যাপ্ত পরিমাণ বলতে বিজারকের নিকট কোনো H+ টোটালি ছিল না, তাই সবগুলোই আলটিমেটলি অ্যাসিড থেকেই বাধ্য হয়ে আমাদেরকে নিতে হবে। এখন সেটা যদি নিতে চাই তাহলে খুবই সিম্পল হিসাব নিকাশ। এখানে পানি কয়টা? 7টা। এখানে 7টা পানির অণুর জন্য কয়টা H+? 14টা না? 7 × 14, এই যে এখানে দেখা যাচ্ছে 7 × 14। তাহলে আলটিমেটলি এইখানে অ্যাসিড থেকে আসবে কয়টা H+? 14টা। তো 14টা কি এখানে আছে? এখানে আছে 2টা। তার মানে এখানেও আলটিমেটলি একটা 7 গুণ করে দেব। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? এই জিনিসটা 14টা হয়ে গেল। শেষ। এই ধাপটাও শেষ করে ফেললাম। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে এই যে ডান পাশে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা সুন্দরভাবে সমতা করে ফেলবো। ডান পাশে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে সমতা করব, এবং এই সমতা করার সময় কোনোভাবেই এই বাম পাশে হাত দেওয়া যাবে না। জাস্ট ডান পাশের এই প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করে ফেলবো। মানে আমি বলতে চাচ্ছি যে সমতা তো আসলে উভয় পক্ষেই করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে এই দুই পাশের এলিমেন্টগুলোকে সমান করব। কিন্তু এই সমতা করতে গিয়ে কখনোই এই বাম পাশে হাত দেওয়া যাবে না, বাম পাশে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো সেই সমতা করার জন্য জিনিসগুলোকে আমরা একটু মিলাই। এই যে আয়রন এখানে আছে কয়টা? 6টা। এখানে আছে কয়টা?
এখানে আছে হচ্ছে আলটিমেটলি 2টা। তাহলে এই সমতা করার জন্য এখানে কত দ্বারা গুণ করা উচিত? 3 দ্বারা গুণ করা উচিত। উৎপাদে আমরা প্রয়োজনীয় সংখ্যা 3 গুণ করে দিলাম, যার ফলে এই যে এই পাশের আয়রনের সংখ্যা এই পাশের আয়রনের সংখ্যা মিলে গেল। এবার আসো যে পরেরটা যদি একটু দেখি যে ক্রোমিয়াম 2+, মানে 2টা ক্রোমিয়াম আছে এখানে আর কি, এখানেও 2টা ক্রোমিয়াম আছে, শেষ। এই পাশে তো সংখ্যা আকারে গুণ আছে 1, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো পটাশিয়াম আলটিমেটলি এখানে 2টা এখানেও 2টা, প্রবলেম নেই। তারপর হাইড্রোজেনের যে ব্যাপারটা, হাইড্রোজেন তো শুধুমাত্র এখানে এই জায়গাটাতেই আছে, আর এইখানে হাইড্রোজেনের সংখ্যাটা আমরা মিলিয়ে ফেললাম। তো আই থিঙ্ক এখানে আর কোনো ঝামেলা নেই। আর যদি সালফেটের কথা চিন্তা করতে হয় তাহলে এই যে এখানে সালফেট কয়টা? 3টা। এখানেও সালফেট কয়টা? 3টা। তাহলে 3 কয়টা হলো? উৎপাদে সালফেটের সংখ্যা হলো 6টা। এখানেও দেখো এই যে সালফেট 6টা, কেমনে? এই যে এটার পিছনে 6 আছে, তাহলে এখানে সালফেট কত হলো? 6টা হলো। তাহলে শেষ। তাহলে এই জায়গাটাও আমরা দেখলাম। তো এই ওভারঅল কিন্তু আমাদের ফুল এক লাইনে সমতা হয়ে গেল। তো দেখো, এক লাইনে জারণ বিজারণ সমতা করার জন্য প্রয়োজনীয় যে ধাপগুলো দরকার সেই ধাপগুলো আমরা এখানে লিখে রেখেছি। অর্থাৎ পূর্ববর্তী এক্সাম্পলটা করার সময় আমি মুখে মুখে জিনিসগুলোকে রিপিট করেছি, তারপরে আমরা সলভ করেছি। এখানে আমি নোটটা লিখে দিলাম, এই নোটটা দেখে আমরা পরবর্তী এক্সাম্পলগুলো সলভ করব। তো এখন নোটটা আমরা শুধু পড়লে জিনিসটা একটু অন্যরকম লাগতে পারে, আমরা সলভ করতে করতে এই নোটটা পড়ে ফেলবো, ঠিক আছে? একবারে পড়ছি না। তো প্রথমেই এখানে বলা আছে যে জারক ও বিজারকের তুল্য সংখ্যা আদান প্রদান করব। তো এই জায়গাটাতে জারক হচ্ছে KMnO4 আর বিজারক হচ্ছে H2C2O4। তার মানে এদের তুল্য সংখ্যাটা সুন্দরভাবে আদান প্রদান করব। তুল্য সংখ্যা তো উপরের আলোচনা থেকে আমরা জানি, কেউ ভুলে গেলে দেখে আসবে। তো ফার্স্ট স্টেপটা আমরা এখানে ফলো করি। এই যে উপরের আলোচনা থেকে আমরা জানি H2C2O4 এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এই 2টা আলটিমেটলি বসিয়ে দেব এরখানে। আর KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তো এই 5টা বসিয়ে দিলাম আলটিমেটলি এখানে, শেষ। প্রথম ধাপ কমপ্লিট। পরবর্তীতে উৎপাদ লিখব। উৎপাদ লেখার জন্য ABC এই 3টে স্টেপ ফলো করতে হবে। তো 3টে স্টেপের প্রথম যে স্টেপটা দেয়া আছে যে অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। তো অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। তো এই যে অ্যাসিড, এই অ্যাসিডের অ্যানায়ন কে আছে? সালফেট। এই সালফেটের সাথে সকল ধাতুগুলো বিক্রিয়া করে আমরা এখানে লিখব। তো এখানে প্রথমত পটাশিয়াম একটা ধাতু, ম্যাঙ্গানিজ একটা ধাতু। পটাশিয়ামেরটা পরে লিখছি, আগে ম্যাঙ্গানিজেরটাতে আসি। ম্যাঙ্গানিজ আলটিমেটলি এখানে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের মধ্যে সেই এলিমেন্ট না যেই এলিমেন্টটা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারিত হয়। উপরের আলোচনা থেকে একটু খেয়াল করে দেখে আসো, যেখানে ম্যাঙ্গানিজটাই তো আলটিমেটলি ইলেকট্রনটা গ্রহণ করত, গ্রহণ করে এই ম্যাঙ্গানিজটা বিজারিত হতো। বিজারিত হওয়ার কারণে এই ম্যাঙ্গানিজটা জারকের ট্যাগ পাইতো, তাই না? জারকের পরিচিতি পাইতো, শুধু নিজে পরিচিতি পাইতো না, এই ওভারঅল এই যে পুরো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই পুরো যৌগটাকেই সে জারক হিসেবে পরিচিতি দেয়। তার মানে এখানে পটাশিয়ামও আলটিমেটলি ইলেকট্রনের আদান প্রদান ঘটায় না, জারক বা বিজারক হিসেবে কাজ করে না। সেম গোস ফর অক্সিজেনও করে না, করে কে? শুধুমাত্র হচ্ছে ম্যাঙ্গানিজটা করে। তো আলটিমেটলি এই ম্যাঙ্গানিজটা আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ করার পরে কততে পরিণত হয় সেগুলো মুখস্থ করতে বলেছিলাম। কততে পরিণত হয়? Mn2+-এ। তার মানে এখানে এই ম্যাঙ্গানিজ ধাতুর সাথে অ্যাসিডের অ্যানায়নের যে বিক্রিয়াটা আমরা করব, সে বিক্রিয়াটা করার সময় ওই জারণমান সহই আলটিমেটলি লিখতে হবে, বা ওই জারণমান সহই উৎপন্ন যৌগটা লিখতে হবে। তার মানে আলটিমেটলি এখানে কত পেয়েছিলাম? Mn2+ তৈরি হয়ে পেয়েছিলাম। তাহলে ফাইনালি এই জায়গাটাতে কি তৈরি হতে আমরা দেখব? ফাইনালি এই জায়গাটাতে MnSO4, এভাবে আলটিমেটলি আমরা জিনিসটা দেখব, শেষ। এরপরে আর কে ধাতু আছে? পটাশিয়াম। তো পটাশিয়াম আলটিমেটলি K2SO4, এটা তো উপরে সেম ঘটনাটাই ঘটেছিল। আচ্ছা, শেষ। তো এই অপশনটা শেষ করে ফেললাম। এবার আসো বি অপশনটা। বলা হচ্ছে যে জারক ও বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছি নাকি চেক করব। না লিখে থাকলে সমতা সহ লিখে দেব, শুধু লিখলেই হবে না, সমতা সহ লিখতে হবে। তো প্রথমত আসো, জারককে KMnO4, এখান থেকে কি তৈরি হওয়ার কথা? Mn2+ তৈরি হওয়ার কথা। হ্যাঁ, কথা তো সত্য যে এখান থেকে আলটিমেটলি Mn2+ তো আছে, যে Mn2+ সংবলিত আমরা যৌগই তো লিখেছি। তাহলে যেটা তৈরি হওয়ার কথা তৈরি আমরা করে ফেলেছি। এবারে পরেরটা বিজারক হিসেবে H2C2O4 আছে। তো এখান থেকে কি তৈরি হওয়ার কথা? উপরের আলোচনা থেকে একটু দেখে আসো, কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার কথা। তাহলে কার্বন ডাই অক্সাইড কি এখানে লিখেছি? লিখি নাই। না লিখলে কি করতে হবে? সমতা সহ লিখে দিতে হবে। তো এখানে দেখো তো কার্বনের সংখ্যা কয়টা? এখানে 2টা কার্বন, পিছনে আবার কত গুণ আছে? 5 আছে। তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে টোটাল কার্বন সংখ্যা কয়টা? 10টা। তাহলে
10CO3, অর্থাৎ ওভারঅল 10টা কার্বন এখানে উৎপন্ন হবে। এই যে লিখি নেই, তাই সমতা সহ সুন্দরভাবে জিনিসটা লিখে দিলাম, শেষ। আর তো কিছু লেখার নাই। জারক থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা লিখেছি, বিজারক থেকে যেটা উৎপন্ন হওয়ার কথা ফার্স্টে লিখি নেই, পরে চেক করে সমতা সহ লিখে দিলাম, শেষ। এবার আসো সি নম্বর, জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি দেব। তো জারককে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সিজেন কয়টা? 4টা, তাহলে উৎপাদে পানি আসবে কয়টা? 4টা, তাহলে আলটিমেটলি আমরা 4 অণু পানি দিয়ে দিলাম। কিন্তু একটা ভুল হয়ে গেছে। কি ভুল? আমরা শুধুমাত্র অক্সিজেনের এই পাশের সংখ্যাটা দেখে বিচার করে ফেললাম এখানে জারকে অক্সিজেন আছে 4টা। না, এই জারকের পিছনে কয়টা আছে? 2 সংখ্যা আছে, তাহলে এই 2 দ্বিগুণে কয়টা হবে? টোটাল 8টা। তার মানে জারকে অক্সিজেন কয়টা? জারকে অক্সিজেন কিন্তু টোটাল 8টা, তার মানে এখানে 4টা পানি তৈরি হবে না, টোটাল 8টা পানির অণু তৈরি হবে। এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। এই যে 2, এই সংখ্যাটা তো আগে থেকেই আমরা দিয়েছিলাম, এই যে ফার্স্ট স্টেপটাতেই তো এই 2 সংখ্যাটা চলে এসেছে। তাহলে এই 2 আর এই 4 মিলে হয় কয়টা? 8টা অক্সিজেন। তাহলে এই যে জারকের অক্সিজেনের সমপরিমাণ পানি আমরা এখানে দিয়ে দিলাম, 8টা পানি, শেষ। পরবর্তী ধাপে বলা হচ্ছে যে এই পানি দেওয়ার পরে কি করতে হবে? পানির H+ এর সমতা করতে হবে। কিরকম? এই পানির জন্য প্রয়োজনীয় যে H+টা সেটা কোথা থেকে আসবে? বিজারক থেকে আসবে। যে পানির জন্য প্রয়োজনীয় H+ বিজারক থেকে আসবে। বিজারককে H2C2O4, তাহলে H2C2O4 এ কয়টা H+ আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি? 10টা। এই যে দেখো, এই যে স্পষ্টভাবেই তো আমরা দেখতে পাচ্ছি কয়টা? 10টা না? 5 দ্বিগুণে 10, H2 দেন এর সাথে আবার 5 গুণ আকারে আছে, 5 দ্বিগুণে 10টা বিজারক থেকে আসবে। তাহলে এখানে H+ কয়টা? এখানে H+ কিন্তু আলটিমেটলি 16টা। এই যে 8 দ্বিগুণে 16, তাহলে 16টার মধ্যে এই 10টা আসছে বিজারক থেকে, তাহলে বাকিটা আসবে কোত্থেকে? এই যে এখানে কি লেখা আছে যে বিজারকে পর্যাপ্ত পরিমাণ H+ না থাকলে বাকিটুকু অ্যাসিড থেকে আসবে, বাকিটুকু অ্যাসিড থেকে আসবে। তাহলে অ্যাসিড থেকে আসবে। এখন অ্যাসিড থেকে নেওয়ার জন্য কয়টা নিতে হবে? এখান থেকে 10টা বিজারক থেকেই এসেছে, দরকার 16টা, তাহলে বাকি কয়টা? 6টা। তার মানে এখানে আলটিমেটলি আমরা 3 গুণ দিব। সরি, 6 তো আর গুণ হবে না, কারণ অলরেডি তো H2 আছে। এখানে 3 গুণ দিলে 3 দুগুণে অটোমেটিক্যালি 6 হয়ে যাচ্ছে। তো আশা করি এই জায়গাটাও আমরা বুঝেছি। তাহলে এই স্টেপটাও শেষ। অর্থাৎ এবং এই কথাটা পরে আবার ব্যাখ্যা করা হয়েছে যে অর্থাৎ পানির হিসাবটা মেলানোর জন্য অ্যাসিডকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। পানির হিসাব মেলানোর জন্য এই বিজারককে কিন্তু প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করার দরকার নেই। বিজারকের পিছনে অলরেডি সংখ্যা গুণ আমরা ফার্স্ট স্টেপেই করেছি, তুল্য সংখ্যা আদান প্রদান করার সময়। এখানে যদি কোনো সংখ্যা 5 বা অন্য কিছু গুণ নাও থাকতো, তাও কিন্তু এখানে আমি এক্সট্রা করে পানির সংখ্যা মেলানোর জন্য গুণ করতাম না। বিজারকে যে কয়টা H+ আছে ওই কয়টার পরে এক্সট্রা আরও যতটুকু লাগবে সেটা আসবে অ্যাসিড থেকে। তো অ্যাসিডে যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, তখন আলটিমেটলি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে এই পানির H+ এর হিসাবটা আমরা মিলাবো। আশা করি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো পরবর্তী লাস্ট যে স্টেপটা, সেটা হচ্ছে সবশেষে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। কোন পাশের? শুধুমাত্র ডান পাশের, বাম পাশের গুলা কিন্তু না। তাহলে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। তাহলে ডান পাশকে এই পাশ, এবং পরে লাস্টে লেখা আছে একটা সতর্কীকরণ বার্তা, সেটা হচ্ছে বাম পাশে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। অর্থাৎ এই লাস্টে যে আমি সমতার কাজটা করব, এই সমতার কাজটা করতে গিয়ে এই বাম পাশটাতে কখনোই হাত দেওয়া যাবে না, কোনোভাবেই হাত দেওয়া যাবে না। যা করার এই ডান পাশে আমরা করে ফেলবো। তো যাই হোক, তাহলে এবারে আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের এই জায়গাটাতে সবকিছু মিলতেছে কিনা। ফার্স্ট অফ অল সমতা করব। কিভাবে সমতা করব? ডান পাশে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। তাহলে আসি MnSO4। তো MnSO4 এখানে ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা আছে। তো আলটিমেটলি এই জায়গাটাতে ম্যাঙ্গানিজ কয়টা আছে? 2টা আছে না? কারণ এই যে KMnO4 এটার পিছনে 2 সংখ্যা গুণ থাকার কারণে কয়টা ম্যাঙ্গানিজ বোঝাচ্ছে? 2টা। তাই আলটিমেটলি এই জায়গাটাতে 2 গুণ করে জায়গাটাকে আমি সমতা করে দিলাম, শেষ। এবার আসো পরেরটা, পটাশিয়াম। পটাশিয়াম কয়টা আছে? 2টা আছে। এইখানে কয়টা আছে? 2টা আছে, শেষ। এবার আসো অক্সিজেনের হিসাবটা একটু মিলাই। অক্সিজেন এখানে কয়টা আছে? এখানে হচ্ছে 4 দ্বিগুণে 8, এই যে 4 দ্বিগুণে 8, আর এই জায়গাটাতে হচ্ছে 4 5 20, অর্থাৎ 20 যোগ 28টা। তাহলে এই জায়গাটাতে একটু দেখো, এখানেও আলটিমেটলি 4 দ্বিগুণে 8, আর এই জায়গাটা একটু চিন্তা করি, এই যে 10 দ্বিগুণে 20, তাই না? এই যে কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইডের 2টা অক্সিজেন, পিছনে আবার 10 গুণ আছে, তার মানে এখানেও 28টা হলো। আমি কিন্তু এই সালফেটের অক্সিজেন বাদে যে অক্সিজেনগুলো আছে সেগুলো ক্যালকুলেট করলাম এই মাত্র। এই যে দেখো, এইখানের অক্সিজেন কয়টা? 4 দ্বিগুণে 8, এটা কিন্তু সালফেটের অক্সিজেন না, সালফেটের অক্সিজেনের বাদের অক্সিজেন। আর এখানে কয়টা? 4 5 20, তার মানে 8 যোগ 20 28টা। তাহলে এই জায়গাটাতেও দেখো যে 10 দ্বিগুণে 20, আর এই জায়গাটাতে হচ্ছে
4 দ্বিগুণে 8, টোটাল 28টা। আর সালফেটের যে অক্সিজেন, সেই অক্সিজেন এইটা, মানে সালফেটের অক্সিজেন আলাদাভাবে করবো না কেন, কারণ পুরো সালফেটটা হিসাব করব, সালফেট কয়টা আছে, তাহলেই তো আলটিমেটলি অক্সিজেনের হিসাবটা আর সালফারের হিসাবটা একসাথে মিলে যাচ্ছে। তো পুরো সালফেট আছে কয়টা, 3টাই, যে এখানে পিছনে 3 আছে, এখানে সালফেট 3টা, তাহলে এখানে দেখি 3টা সালফেট আছে নাকি নাই। এই যে দেখো 2, এখানে কত, 2টা সালফেট, এই যে 2 গুণ আকার আছে, কয়টা সালফেট, এখানে 2টা সালফেট, আর এখানে কয়টা সালফেট, একটা সালফেট, তাহলে টোটাল কয়টা হলো, 3টা সালফেট। তার মানে সবকিছুই অটোমেটিক্যালি মিলে গিয়েছে। যদি না মিলতো তাহলে কিন্তু আমরা আবার উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতাম, যেমনটা আমরা এই জায়গাটাতে করেছিলাম। তো শেষ, এই যে এখানে এক লাইনের কাজটা হয়ে গেল। তো দেখো পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এটা, ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস HCl। এবারে কিন্তু অ্যাসিডটা চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ আগে অ্যাসিড হিসেবে আমরা ব্যবহার করতাম সালফিউরিক অ্যাসিড, এবারে আমরা HCl দিয়েছি। তো এটা ওই আগের সেম প্রসেসে আমরা করে ফেলবো। প্রথমত বলা হচ্ছে জারক ও বিজারকের তুল্য সংখ্যা আদান প্রদান করব। তো এখন দেখো যে এখানে জারক হিসেবে কাজ করছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, বিজারক হিসেবে কাজ করছে FeCl2। আগে বিজারকের তুল্য সংখ্যাটা জারকের কাছে পাঠাই। তো এখানে বিজারক হিসেবে FeCl2, এখানে এর জারণ মানটা কত, এর তুল্য সংখ্যাটা কত, তুল্য সংখ্যা হচ্ছে 1, তাই তো। শুধুমাত্র এটা না, ওই যে আমরা উপরে দেখে এসেছি না যে ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড, এই সবগুলোতে এই যে এখানে আয়রনের জারণ মান কত, 2। তো 2 থেকে তারা কিসে চলে যায়, +3-এ চলে যায়। তার মানে ইলেকট্রনের কয়টা চেঞ্জ ঘটে, একটা। তার মানে এই যে একটা ইলেকট্রন তারা ত্যাগ করে এই যে 3+ চলে গেল, এইটাই তো আলটিমেটলি তুল্য সংখ্যা 1। তাহলে তুল্য সংখ্যা 1 আমরা সুন্দরভাবে এই জায়গাটাতে দিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে আলটিমেটলি 1। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর তুল্য সংখ্যা তো আরো কয়েকটা জায়গায় আমরা দেখলাম, সেটা হচ্ছে 5। তার মানে এই 5 দিয়ে দিলাম, শেষ। পরবর্তীতে বলা হয়েছে যে অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে, তাই তো। এখন অ্যাসিডকে HCl, অ্যাসিডের অ্যানায়নটাকে, অ্যাসিডের অ্যানায়নটা হচ্ছে এই যে Cl। এখন এই অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতুকে বিক্রিয়া করে দেব। তো প্রথমেই আসি যে আয়রন Fe বিক্রিয়া করবে, কিন্তু Fe বিক্রিয়া করবে কত জারণ মান নিয়ে, +2 নাকি +3? +3, এইমাত্রই তো আলোচনা করলাম, এবং আমরাও তো মুখস্থ, এটা তো মুখস্থ করতে হবে, 3 নিয়ে করবে। তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে FeCl3, কারণ ওই যে ক্লোরিনের জারণ মান 1, এটা বসেছে Fe এর পাশে, এই জন্য 1 তো আর লেখা লাগে না। আর আয়রনের জারণ মান হচ্ছে 3, এটা বসেছে ক্লোরিনের ডান পাশে সাবস্ক্রিপ্ট আকারে 3। আশা করি বুঝেছি। তো এরপরে আর কে ধাতু আছে, পটাশিয়াম আছে, পটাশিয়ামেরটা পরে লিখতেছি, আমরা এই যে ম্যাঙ্গানিজেরটা লিখে ফেলি। তো ম্যাঙ্গানিজ কত নিয়ে বসবে, ম্যাঙ্গানিজ অবশ্যই 2 নিয়ে বসবে। তাহলে আলটিমেটলি এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে MnCl2। ওই যে উপরে এখানেও তো আলটিমেটলি 2 নিয়েই বসেছিল, কারণ আমরা তো জানি যে এখানে ম্যাঙ্গানিজ 7+ থাকে, এটা আলটিমেটলি হওয়ার পরে, জারিত হবার পরে, বিজারিত হবার পরে আলটিমেটলি কিসে কনভার্টেড হয়ে যায়, 2+ কনভার্টেড হয়ে যায়, ম্যাঙ্গানিজ 2+। তো এজন্য আমরা এখানে পেলাম MnCl2। দেন পটাশিয়ামের জারণ মান 1, ক্লোরিনেরও জারণ মান 1, তাহলে দুইটা মিলে কত হবে, KCl। এখানে তো আসলে পটাশিয়ামের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, যেমনটা আমরা উপরের গুলোতেও দেখেছি। তো শেষ, আমাদের এই দ্বিতীয় স্টেপটাও শেষ। এবারে পরে বলা হয়েছে যে জারক ও বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছি নাকি চেক করব, না লিখলে সমতা সহ লিখে দেব। তো দেখো তো এই যে এখানে জারক হিসেবে কি উৎপন্ন হওয়ার কথা, Mn2+। তো হ্যাঁ, এই যে এখানে তো Mn2+ জারণ সহই আলটিমেটলি এই যে ম্যাঙ্গানিজ ক্লোরাইড আমরা লিখেছি। দেন আলটিমেটলি বলা হচ্ছে যে বিজারক হিসেবে কে আছে, Fe2+। তো Fe2+ এর থেকে কি তৈরি হওয়ার কথা, Fe3+ তৈরি হওয়ার কথা। তো হ্যাঁ, এই যে Fe3+ সহই তো আলটিমেটলি এখানে লেখা হয়েছে। তো কাজ শেষ। এই যে জারক এবং বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা ছিল তা লিখেছে নাকি আমরা সুন্দরভাবে চেক করে দেখলাম, সবই লেখা হয়েছে। পরবর্তীটাতে আসো, যে বলা হচ্ছে যে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি দেব। তো এখানে জারক হচ্ছে KMnO4। এখানে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন কয়টা, 4টা। পিছনে কত সংখ্যা গুণ আছে সেটাও কিন্তু দেখতে হবে, 1। তার মানে সমস্যা নাই, এখানে 4টাই হবে, কারণ 4 গুণ 1 তো 4ই হয়। তাহলে সেই কয়টা পানি আমরা এখানে উৎপাদে দিয়ে দেব। তাহলে এই যে সেই কয়টা সুন্দরভাবে পানি উৎপাদে দিয়ে দিলাম। এবারে কি করতে হবে, পানির সংখ্যাটা মিশাতে হবে। এই যে 4টা পানির অণু না, 4 তো গুণ করতে হবে, দিলাম। এবারে যেটা বললাম যে পরবর্তী ধাপে কি বলা হচ্ছে, যে বিজারকে পর্যাপ্ত পানির জন্য প্রয়োজনীয় H+ আসবে বিজারক হতে, এবং বিজারকে পর্যাপ্ত H+ না থাকলে বাকিটুকু অ্যাসিড হতে আসবে। তো এখন এখানে বিজারক হচ্ছে FeCl2। এটা কি আলটিমেটলি পর্যাপ্ত পরিমাণ H+ সাপ্লাই দিতে পারবে না, কারণ আমাদের এখানে পানি তৈরি হয়েছে 8টা, মানে পানি তৈরি হয়েছে 4টা। তাহলে 4টা পানি তৈরি করার জন্য আলটিমেটলি এখানে H+ লাগে 8টা।
এখন এখানে একটাও নাই, আমাদের বিজারকে একটাও নাই। এখন বিজারকে না থাকলে কি বলা হচ্ছে, বিজারকে পর্যাপ্ত H+ না থাকলে বাকিটুকু অ্যাসিড হতে আসবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড থেকে আলটিমেটলি সংখ্যাটা মিলাবো। তাহলে এখন বাকিটুকু অ্যাসিড থেকে, এখন বাকিটুকু না, আসলে এখানে পুরোটুকু অ্যাসিড থেকে আসতে হচ্ছে, যেহেতু বিজারকে H+ আর নাই, টোটালি শূন্যটা আছে। তাহলে এখানে দেখো কয়টা দরকার, 4 দ্বিগুণে 8টা H+ দরকার, তার মানে এখানে আমরা কত দিয়ে গুণ দিয়ে দেবো, 8 দিয়ে গুণ দিয়ে দেবো, তাই তো, কারণ তাহলেই তো আলটিমেটলি এখানে 8টা H+ হবে। তো কাজ শেষ, এই যে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে, গুণ করে দিলাম। এরপরে বলেছে সবশেষে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। আচ্ছা, তাহলে গুণ করে সমতা করব। তো আমরা চেকিং শুরু করে দেই। প্রথমত হচ্ছে এখানে আয়রন কয়টা আছে, 5টা আছে। এখানে কয়টা দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি। তাই এজন্য আলটিমেটলি এই সংখ্যাটা মেলানোর জন্য আমরা এই জায়গাটাতে কত দিয়ে গুণ দিয়ে দেবো, 5 দিয়ে গুণ দিয়ে দেবো, শেষ। ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন এখানে হচ্ছে 5 দ্বিগুণে 10, এখানে 8টা, টোটাল 18টা। কিন্তু এখানে ক্লোরিন আছে কয়টা একটু দেখি তো, এখানে ক্লোরিন আছে এই যে 3 5 15টা, এখানে 2টা 17টা, এখানে আরো একটা 18টা, তার মানে ক্লোরিনের নাম্বারটাও মিলে গেল। এরপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে একটা আছে, এখানেও পটাশিয়াম একটা আছে, শেষ। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ এখানেও একটা আছে, এখানেও একটা আছে, মিলেছে। দেন অক্সিজেন, অক্সিজেন এখানে আছে 4টা, এখানেও অক্সিজেন আছে 4টাই, যে এক একটা পানির অণুতে একটা করে অক্সিজেন, তাহলে টোটাল কয়টা পানির অণু, 4টা, তাহলে 4টা পানির অণুতে 4টা অক্সিজেন, শেষ। তো আই থিঙ্ক এই জায়গাটা এখানেই কমপ্লিট, অর্থাৎ আমরা এই পুরো সমতাটা এক লাইনে সুন্দরভাবে করে ফেললাম। আমরা চতুর্থ এক্সাম্পলে চলে এসেছি। চতুর্থ এক্সাম্পলে জারক হিসেবে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট তথা K2Cr2O7 কে, এবং বিজারক হিসেবে ব্যবহার করা হয়েছে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডকে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই হাইড্রোজেন পারঅক্সাইডের কিন্তু আমরা 2 টাইপের ধর্ম দেখেছি, এ জারক হিসেবেও কাজ করে, বিজারক হিসেবেও কাজ করে। তো কখন কোনটা হিসেবে কাজ করবে এটা ডিপেন্ড করছে এ কার সাথে বিক্রিয়া করছে সেটার উপর। এখানে H2O2 বিক্রিয়া করছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, যেটি একটি পিওর জারক। তাহলে এ যেহেতু এখন জারকের সাথে বিক্রিয়া করছে, তাই এই জিনিসটা অর্থাৎ H2O2 এ এখন বিজারক হিসেবে কাজ করবে। এটা তো অবশ্যই আমাদেরকে বোঝা জরুরি, কারণ H2O2 জারক হিসেবে কাজ করলে একরকম জিনিস তৈরি করে উৎপাদে, আর বিজারক হিসেবে কাজ করলে আর এক রকম জিনিস উৎপাদে তৈরি করে। তো এই জন্য আলটিমেটলি এই জিনিসটা আগে থাকতে ক্লিয়ার হয়ে নিতে হবে। তো ক্লিয়ার হলাম, এবার আমরা আমাদের স্টেপগুলো ফলো করব। প্রথম স্টেপে বলা হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যার আদান প্রদান করব। K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6 দিলাম এর পিছনে। আর H2O2 যখন বিজারক হিসেবে কাজ করে এবং যখন জারক হিসেবে কাজ করে, দুই ক্ষেত্রেই তুল্য সংখ্যা হয়ে থাকে 2। তাহলে এখানে আলটিমেটলি 2 আদান প্রদান করে দিলাম। পরের স্টেপে বলা হচ্ছে অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। অ্যাসিড হিসেবে ব্যবহার করা হয়েছে সালফিউরিক অ্যাসিডকে, এর অ্যানায়ন হচ্ছে সালফেট, সকল ধাতুগুলোকে বিক্রিয়া করিয়ে দাও। এখানে প্রথমে বিজারক হিসেবে যিনি আছেন তার মধ্যে কোনো ধাতু নাই, তার মানে এ তো আলটিমেটলি হিসাবের বাইরে। এখানে অলরেডি 2টি ধাতু আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে আমাদের পটাশিয়াম। তো এদের অবশ্যই যৌগ তৈরি হবে সালফেটের সাথে। আগে আসে ক্রোমিয়াম কি তৈরি করবে। ক্রোমিয়াম উৎপাদে কি তৈরি করে আমরা জানি, ক্রোমিয়াম 3+ তৈরি করে। তাহলে ক্রোমিয়াম 3+ সংবলিত যৌগ তৈরি হবে, তার মানে Cr2SO4 3। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। দেন আছে পটাশিয়াম, পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে উইদাউট চেঞ্জিং ইটস অক্সিডেশন নাম্বার। এটা তো আমি বললামই, কারণ পটাশিয়ামের তো জারণ মানের পরিবর্তন ঘটে না, যেভাবে আছে সেভাবে বিক্রিয়া করলো। তো বিক্রিয়া করা শেষ। আর কি কোনো ধাতু আছে? নেই। তাহলে আর তো এখানে লেখারও বিষয় নেই। পরের স্টেপ, জারক ও বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছি নাকি চেক করব, না লিখে থাকলে সমতা সহ লিখে দেব। প্রথমে এখানে আসি, K2Cr2O7 থেকে ক্রোমিয়াম 3+ উৎপন্ন হওয়ার কথা। তো এখানে তো ক্রোমিয়াম 3+ আছে, এইমাত্রই তো আমরা এভাবেই তো জিনিসটাকে লিখলাম। এরপরে আছে H2O2। H2O2 এখানে কি হিসেবে কাজ করছে? বিজারক হিসেবে কাজ করছে। H2O2 যখন বিজারক হিসেবে কাজ করে তখন O2 তৈরি হয়, অর্থাৎ অক্সিজেন তৈরি হয়। তো এটা লিখছিলাম না, আমরা এখন এইমাত্র সুন্দরভাবে লিখে দিলাম, শেষ। এরপরে বলা হয়েছে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি দেব। তো জারক হিসেবে কাজ করছে কে? K2Cr2O7। K2Cr2O7 এর টোটাল কয়টা অক্সিজেন দেখা যাচ্ছে? এখানে 7টা, আবার পিছনে কয়টা? 2টা, তার মানে 7 দুগুণে 14, তাই না? টোটাল 14টা পানির অণু পাবো আমরা, তার মানে এখানে 14H2O। আশা করি এটাও বুঝতে পেরেছি। এরপরে কি করতে হবে, এই যে পানির অণু আমরা লিখলাম, এখানে H+ এর সংখ্যাটা উভয় পক্ষে সমতা করে ফেলতে হবে বা মিলাতে হবে। তো সেই মেলানোর জন্য বলা হচ্ছে পানির প্রয়োজনীয় H+
প্রথমে আসবে কোত্থেকে? বিজারক হতে। বিজারক যদি সমস্ত H+ না দিতে পারে, বাকিটুকু H+ আসবে কোত্থেকে? অ্যাসিড থেকে। এই যে বলা আছে বিজারকে পর্যাপ্ত H+ না থাকলে বাকিটুকু অ্যাসিড হতে আসবে। অর্থাৎ পানির হিসাবটা মেলানোর জন্য অ্যাসিডকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করব। তো এখানে বিজারক হিসেবে ব্যবহৃত হচ্ছে H2O2। আমাদের H+ লাগবে 28টা, কারণ 14 দুগুণে 28, এখানে আছে তো 28টা। তাহলে আমাদের এই যে বিজারক কয়টা সাপ্লাই দিচ্ছে? 12টা। এই যে বিজারক কয়টা সাপ্লাই দিচ্ছে? 12টা। তাহলে বাদ বাকি থাকে কয়টা? 16টা। ঠিক আছে, তাহলে বাকি যে 16টা হাইড্রোজেন আছে সেটা আসবে কোত্থেকে? অ্যাসিড থেকে। তাহলে অ্যাসিডের এখানে 16টা হাইড্রোজেন আনার জন্য আমি এই সালফিউরিক অ্যাসিডকে 8 দিয়ে গুণ দিয়ে দেব। এখানে অলরেডি 2 আছে, 8 দ্বিগুণে 16 হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। তো এই যে অ্যাসিডকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে দিলাম। তো সবশেষে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। এক্ষেত্রে কি করা যাবে না? বাম পাশে টোটালি হাত দেয়া যাবে না। তো এখন আমরা একটু চেক করব যে যেখানে যেখানে সমতা লাগবে সেই সমতাটা আমরা সুন্দরভাবে করে ফেলব। তো প্রথমেই আসি যে H+ তো এইমাত্রই মিলালাম, আর মেলানোর কিছু নাই। এবার আসো অক্সিজেনের সংখ্যাটা একটু মিলাই। অক্সিজেন এখানে আছে কয়টা? 6, আর এখানে 2, 6 দ্বিগুণে টোটাল 12। এই জায়গাটাতে আছে কয়টা? এই জায়গাটাতে আছে হচ্ছে 7 দ্বিগুণে 14। এই যে O7 পিছনে আছে 14। তাহলে 14 আর 12 কত হচ্ছে? 14 আর 12 হচ্ছে 26টা। আর কি আছে? আর আছে, এখানে আছে। এটা আমরা মিলাচ্ছি না। কেন মিলাচ্ছি না? কারণ এটা সালফেটের সংখ্যা যখন মিলাবো তখন আলটিমেটলি এই ফুল সালফেট একসাথে মেলাবো। এজন্য সালফেটের অক্সিজেনটাকে বাদ দিচ্ছি। আমরা এই অক্সিজেন আর এই অক্সিজেনের হিসাবটা নিচ্ছি। তো এইমাত্র এখানে এই দুই জায়গা থেকে কয়টা পেলাম? 12 যোগ 14 টোটাল 26টা। এখন 26টা কি আছে? দেখি তো 26টা। সালফেট তো বাদ, আগেই বলেছি সালফেট বাদ। তো 26টা পাওয়ার জন্য দেখো এখানে এই জায়গাটাতে, অর্থাৎ পানির মধ্যে অক্সিজেন কয়টা আছে? পানির মধ্যে অক্সিজেন আছে হচ্ছে 14টা। তাহলে আর কোথাও কি সালফেট বাদে অক্সিজেন আছে? এই জায়গাটাতে আছে, কিন্তু এই জায়গাটাতে আছে অনলি 2টা। তাহলে 14 আর 2 হয় 16টা, আমাদের দরকার 26টা। তাহলে হলো না তো কিছু, হলো না। তাহলে আলটিমেটলি আমাদের এই প্রয়োজনীয় সংখ্যা দ্বারা এইখানকার যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাকে গুণ করে দেব। তাহলে কি দ্বারা গুণ করব আবার একটু বুঝি। 26টা দরকার, অলরেডি আছে 14টা, তাহলে লাগবে কয়টা? লাগবে 12টা। তাহলে 12টার জন্য এখানে আলটিমেটলি 6 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে আলটিমেটলি তো এখানে 6 দ্বিগুণে 12 হয়ে গেল, কাজ শেষ। এরপরে বাদবাকি হিসাবগুলো মিলাই। ক্রোমিয়াম 2টা দরকার, ক্রোমিয়াম 2টা আছে। পটাশিয়াম টোটাল, সরি 2টা না, দুঃখিত। ক্রোমিয়াম দরকার, কিন্তু ক্রোমিয়াম দরকার হচ্ছে 4টা। এই যে এখানে সিআর 2টা, পিছনে আবার 2 গুণ আকার আছে, কয়টা? 4টা ক্রোমিয়াম দরকার। তাই এই জন্য আলটিমেটলি পিছনে আমরা জিনিসটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব। বুঝেছি। এরপরে কি দরকার? এরপরে হচ্ছে পটাশিয়াম দরকার কয়টা? 4টা। তার মানে এখানে অবশ্যই পটাশিয়ামের পিছনে 2 দিয়ে গুণ দিয়ে দিব, যাতে করে 2 দ্বিগুণে 4টা হতে পারে। আর প্লাস সাইনটা একটু এই জায়গাটাতে আমরা একটু পিছনে সরিয়ে দেই। এবারে লাস্টে জাস্ট সালফেটের হিসাবটা মিলাবো। সালফেটের হিসাবটা একদম লাস্টে সবসময় মিলাবা, যদি সালফেট থাকে আর কি অ্যাসিডের মধ্যে। তো সালফেট আছে কয়টা? সালফেট আছে হচ্ছে 8টা টোটাল। এই যে টোটাল 8টা না, এই যে 8টা। তা 8টা সালফেট কি এখানে আছে? একটু দেখি তো। এখানে 3টা আছে, আবার পিছনে 2 গুণ আকার আছে, তাহলে 3 দ্বিগুণে 6। এখানে কয়টা আছে? এখানে 2টা আছে। কেন? এই যে পটাশিয়ামের পিছনে 2 গুণ আকার আছে, তার মানে এখানে টোটাল সালফেট সংখ্যা 6 যোগ 2 8টা। এখানেও আছে 8টা, মিলেছে। আর কিছুই এখানে করার নেই। ওভারঅল এইভাবে আমরা ফুল এক লাইনে জিনিসটাকে সমতা করে ফেলতে পারলাম। পরের এক্সাম্পল, এখানে H2S KMnO4 সালফিউরিক অ্যাসিড। KMnO4 জারক, H2S বিজারক, সালফিউরিক অ্যাসিডটা অ্যাসিডিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো প্রথম ধাপ, জারক ও বিজারকের তুল্য সংখ্যার আদান প্রদান। তো আমরা জানি যে KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তো 5 দিব H2S এর পিছনে। আর মনে করে দেখো বা পিছনে টেনে দেখো যে H2S এর জারণ তুল্য সংখ্যা ছিল 2। তাহলে আলটিমেটলি এটা 2 দিয়ে দেব। শেষ। পরবর্তী, অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। আমরা আপাতত বিজারকে কোনো বিক্রিয়া দেখতে পাচ্ছি না। এই জায়গাটাতে আলটিমেটলি বিক্রিয়া বলছি, আমরা আপাতত বিজারকে কোনো ধাতু দেখতে পাচ্ছি না। তো এখানে ধাতু আছে, অর্থাৎ পটাশিয়াম, এখানে ম্যাঙ্গানিজ। তো এই ধাতুগুলো কি তৈরি করবে? অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে, লবণ তৈরি করবে। এখন আসো যে ম্যাঙ্গানিজ আছে, তো ম্যাঙ্গানিজ সাধারণত কি হিসাবে হয়? Mn2+ নিয়ে তৈরি করবে। তাহলে উপরে যেমনটা দেখেছি ওইরকমই MnSO4 হবে, তাই না? এখানে ম্যাঙ্গানিজের জারণ মান 2। আচ্ছা, পটাশিয়াম জারণ মান চেঞ্জ না করে শুধুমাত্র সে এইভাবেই থাকবে, K2SO4। শেষ। তো আর কি আছে ধাতু? আর নাই ধাতু। ফার্স্ট এইখানের এই স্টেপটা শেষ। পরবর্তীতে বলা হয়েছে জারক
ও বিজারক থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছি নাকি চেক করব, না লিখে থাকলে সমতা করব। তাহলে এখন দেখো জারক থেকে তৈরি হওয়ার কথা Mn2+, ইয়েস Mn2+ মেনটেন করে এখানে যৌগটা লেখা হয়েছে বা উৎপাদটা লেখা হয়েছে। এরপরে বলেছে যে এরপরে আছে কোনটা, এরপরে আছে হচ্ছে বিজারকটা। তো বিজারক থেকে যেটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু এখানে লেখা হয় নাই। একটু খেয়াল করে দেখো H2S যখন বিজারক হিসেবে কাজ করে থাকে তখন কিন্তু আলটিমেটলি শুধুমাত্র সে সালফার তৈরি করে। H2S বিজারক হিসেবে কাজ করলে শুধুমাত্র সালফার তৈরি হয়। তাহলে এই যে দেখো আমি সুন্দরভাবে এখানে সালফার লিখে দিলাম, দ্যাটস ইট। তো এরপরে পরবর্তী ধাপে বলা হচ্ছে যে জারকে যতটি অক্সিজেন থাকবে উৎপাদে তত অণু পানি দেব। তো জারককে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে অক্সিজেন কয়টা, 4টা। তার মানে পানিও থাকবে কয়টা, পানি থাকবে আলটিমেটলি হচ্ছে 4টা। তার মানে এখানে আমরা সুন্দরভাবে 4 অণু ওয়াটার দিয়ে দিলাম। এরপর পানির H+ আয়নের সংখ্যাটা মিলাতে হবে। তো পানির H+টা আসবে কোত্থেকে, বিজারক থেকে। বিজারকে আছে কয়টা, 10টা। আমাদের লাগবে কয়টা, আচ্ছা এইখানে বোধহয় একটু ভুল করেছি আমরা। এই যে বারবার আমরা এই জিনিসটার দিকে লক্ষ্য রাখি, এই যে শুধুমাত্র এই যে এই 4টা দেখে আমরা ভুল করে ফেলি। এখানে 4 আছে কিন্তু পিছনে তো আবার 2 আছে, তাহলে টোটাল কয়টা অক্সিজেন, 8টা অক্সিজেন। তাহলে এখানে পানি আসবে কিন্তু হচ্ছে 8টা, পানি আসবে হচ্ছে 8টা। এই যে পানি চলে আসলো 8টা। আশা করি এই বিষয়টা আমরা বুঝেছি। তো এখন এই যে 8টা পানি পেলাম, তাহলে টোটাল 8টা পানির জন্য কয়টা H+ দরকার, 16টা। তো 16টার প্রথমে আসবে কোত্থেকে, বিজারক থেকে খুঁজবো কয়টা আছে, বিজারকে অলরেডি 10টা, আর এক্সট্রা করে লাগে কয়টা, 6টা। বাকি 6টা আসবে কোত্থেকে, অ্যাসিড থেকে। অ্যাসিড থেকে 6টা আনার জন্য এই সালফিউরিক অ্যাসিডকে 3 দ্বারা গুণ করে দিলাম, যাতে করে 3 দ্বিগুণে 6 হয়। ঠিক আছে। তো লাস্টে হচ্ছে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করতে হবে। তো এখন আসো এই যে ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করার ধাপে। হাইড্রোজেন এর সংখ্যা মিলানো লাগবে না, এইমাত্র মিলিয়েছি, আর দরকার নেই। এবার আসো যে এস অর্থাৎ সালফার। সালফার এখানে কয়টা আছে, 5টা সালফার আছে। তো এখানে কয়টা সালফার দিয়েছি আমরা, এখানে একটা সালফার দিয়েছি, তার মানে অবশ্যই 5 দ্বারা গুণ করে মিলাই দিলাম। আচ্ছা এবারে আসো পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে 2টি, এখানেও পটাশিয়াম 2টি, শেষ। ম্যাঙ্গানিজ কয়টা, ম্যাঙ্গানিজও আলটিমেটলি 2টা। তো 2টা আছে নাই, এখানে ডান পাশে 2 দিয়ে দাও, দিলাম। ম্যাঙ্গানিজও 2 দিয়ে দিলাম। এবারে আসি যে অক্সিজেনের হিসাব মিলাতে। অক্সিজেন আছে কয়টা, এখানে টোটাল 8টা অক্সিজেন আছে। হ্যাঁ এই যে পানির এখানে 8টা অক্সিজেন আছে। আর সালফেট মিলাই, সালফেট হচ্ছে কয়টা আছে, 3টা আছে। তো আলটিমেটলি 3টা সালফেট কিন্তু এখানে নাই, হ্যাঁ আছে আছে। এই যে এই পাশে সালফেট 2টা, এই যে পিছনে 2টা। আর এই যে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেটের একটা সালফেট। তার মানে এখানে 2টা, এখানে একটা, টোটাল 3টা সালফেট কিন্তু আছে। তাই তো আমরা এইভাবে জিনিসগুলো চেক করলাম এবং সবগুলো ধাপ কমপ্লিট করলাম। তার মানে আমাদের এক লাইনে জারণ বিজারণটাও কমপ্লিট হলো। পরবর্তী এক্সাম্পল, আমাদের ষষ্ঠ এক্সাম্পল। এখানে জারক হিসেবে নেওয়া হয়েছে K2Cr2O7কে, বিজারক হিসেবে নেওয়া হয়েছে পটাশিয়াম আয়োডাইডকে এবং অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিডকে নেওয়া হয়েছে। তো প্রথম ধাপ তুল্য সংখ্যার আদান প্রদান। তো K2Cr2O7 এর যে তুল্য সংখ্যা সেটা হচ্ছে 6। তো এই 6 দিয়ে দিলাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের পিছনের দিকে টেনে দেখো বা মনে করে দেখো যে পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা ছিল কত। পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা ছিল 1, তার মানে এটা আদান করে দিলাম বা দিয়ে দিলাম হচ্ছে এই জায়গাটাতে। প্রথম স্টেপ শেষ। পরবর্তী স্টেপে উৎপাদ লিখব। অ্যাসিডের অ্যানায়নের সাথে সকল ধাতু বিক্রিয়া করবে। তো অ্যাসিডের অ্যানায়ন হচ্ছে সালফেট, সালফেটের সাথে ক্রোমিয়াম বিক্রিয়া করবে। তো যেমনটা এতক্ষণ ধরে বিক্রিয়া করে আসছিল, এইগুলা তৈরি করছিল ক্রোমিয়াম সালফেট এভাবে, তাই তো, এটা তো আর বোঝানোর কিছু নাই। দেন ধাতু হিসেবে আর কে আছে, পটাশিয়াম আছে। তো এখানেও একটা পটাশিয়াম, এখানেও পটাশিয়াম। তো যে কোনো একটাকে নিব বা যেভাবেই হোক না কেন, এটা আলটিমেটলি ওই একভাবেই তৈরি করবে, অর্থাৎ পটাশিয়াম সালফেট। এখানে কোনো পরিবর্তন আসবে না। তো হয়ে গেল, এই 2টাই ধাতু ছিল 2 টাইপের, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। তাদের যৌগ 2টি লিখে ফেললাম। পরে বলা হয়েছে জারক ও বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছি নাকি চেক করব, এবং না লিখে থাকলে সমতা সহ লিখব। তাহলে এখন দেখো এই যে আমাদের এখানে জারক আছে, বিজারক আছে। এখন জারক থেকে যা লেখার কথা সেটা লেখা হয়েছে, এই যে ক্রোমিয়াম 3+ সংবলিত যৌগই আমরা লিখেছি। কিন্তু বিজারক তথা পটাশিয়াম আয়োডাইড থেকে কি উৎপন্ন হয় সাধারণত, পিছনে টেনে দেখো, ভুলে গেলে আর মনে থাকলে তো থাকলোই। আমি বলেছিলাম যে বিজারক থেকে আয়োডিন তৈরি হবে, মানে এই যে পটাশিয়াম আয়োডাইড, এইটা থেকে আলটিমেটলি আয়োডিন তৈরি হয়। কি হওয়ার পরে, সে এই যে উৎপাদে অর্থাৎ পরিবর্তন হওয়ার পরে সে আয়োডিন আকারে পরিবর্তন হয়। পটাশিয়াম আয়োডাইড জারিত হয়ে আয়োডিনে কনভার্টেড হয়ে যায়। আচ্ছা, তো এই ধাপটাও আমাদের শেষ।
এরপরে বলা হচ্ছে যে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি দেব। তো জারকে কয়টা অক্সিজেন? 7টা, পিছনে তো 1 গুণ আছে, তার মানে 7 একে 7, তার মানে উৎপাদে এই 7 অণু আমরা পানি দিয়ে দেব, দিলাম 7 অণু পানি দিলাম। এরপরে বলা হচ্ছে পানির H+ এর সংখ্যাটা মিলাবো কি দিয়ে? বিজারক দিয়ে। এবারে বিজারক হিসেবে কাকে ব্যবহার করা হয়েছে? পটাশিয়াম আয়োডাইডকে। এর মধ্যে কি কোনো H+ আছে? নেই, তার মানে এখান থেকে কোনো H+ আসতেছে না, এই H+ এর কোনো যোগান দিতে পারবে না। দেখি তো H+ লাগবে আসলে কয়টা? 14টা। এই যে 7 দ্বিগুণে 14, তাহলে সবগুলোই আসবে কার কাছ থেকে? অ্যাসিড থেকে। তো অ্যাসিড আছে কয়টা? 2টা। তাহলে এখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের পিছনে 7 গুণ দিয়ে দিই, তাহলেই তো আলটিমেটলি 7 দ্বিগুণে 14টা হয়ে যায়। তো এখানেও আলটিমেটলি কাজটা শেষ। তো এরপরে আলটিমেটলি পরবর্তীতে বলা হচ্ছে যে সবশেষে কেবল ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে সমতা করব। তার মানে এই যে কেবল ডান পাশ তো এটা, তো এখানে সবগুলো চেক করব। এখন চেক করি, পটাশিয়াম কয়টা আছে? 2টা আছে। এ পাশে কয়টা আছে? 2টা আছে, শেষ। এবার হচ্ছে ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম আর কি। ক্রোমিয়াম এখানে কয়টা? 2টা। এখানেও ক্রোমিয়াম কয়টা? 2টা, ঠিক আছে। অক্সিজেন এখানে কয়টা? 7টা। আর কোনো কোথাও অক্সিজেন আছে? নাই, মানে সালফেট বাদে আর কোথাও অক্সিজেন নাই। সালফেটের হিসাব তো পরে করব, বলেছি আগে। তো অক্সিজেন কয়টা? 7টা। তো দেখি তো এখানে 7টা অক্সিজেন পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে পানির মধ্যে অলরেডি এখানে 7টা অক্সিজেন আছে, শেষ। তো এরপরে আচ্ছা, আর একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে পটাশিয়াম আমি বলেছিলাম কয়টা? 2টা, তাই তো? কিন্তু আসলে কি পটাশিয়াম 2টা? এই জায়গাটাতে পটাশিয়াম আছে না? 6টা পটাশিয়াম। তাহলে 2 যোগ 6 টোটাল কয়টা পটাশিয়াম? 8টা পটাশিয়াম। তাহলে এই জায়গাটাতে আমাদের কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই জায়গাটাতে আমরা 4 দিয়ে দেব, তাহলেই তো 4 দ্বিগুণে 8টা হয়ে যাবে, তাই না? যে এপাশে 6, এপাশে 2, টোটাল 8টা পটাশিয়াম। তাহলে এই পাশেও 8টা পটাশিয়াম বানানোর জন্য আমি 4 দিয়ে গুণ দিয়ে দিলাম। আশা করি বুঝেছি। তো অক্সিজেনের হিসাবটাও এইমাত্র মেলালাম, পটাশিয়াম তো মিললই আগে, তো সবগুলোই শেষ। এবারে আয়োডিনেরটা একটু দেখি তো। আয়োডিন এখানে কয়টা? আয়োডিন হচ্ছে এখানে 6টা থাকার কথা, তার মানে আলটিমেটলি এখানেও 6টা হবে। তাহলে আলটিমেটলি এখানে আমরা কত দিয়ে গুণ দিয়ে দেব? 3 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে আয়োডিন আসবে কয়টা? 3টা। আরেকটা বিষয় আমি তো এখানে শুরুতেই ভুল করেছি। আমি এখানে কি লিখেছিলাম? নোটটা আবার একটু পড়ো তো, কি লেখা আছে ওখানে? এই যে এই জায়গাটাতে কি লেখা আছে যে জারক বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা তা লিখেছে নাকি চেক করব, না লিখে থাকলে সমতা সহ লিখব। তাহলে এই যে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড থেকে উৎপাদ আয়োডিন তৈরি হয়, এটা লিখি নাই দেখে পরবর্তীতে লেখা হয়েছে। কিন্তু কিভাবে লিখতে বলার কথা, লেখার কথা বলা হয়েছে? সমতা সহ। কিন্তু আমি কিন্তু সমতা সহ লিখতে ভুলে গিয়েছিলাম। তো যদিও পরবর্তীতে চেক করার পরে ধরা পড়েছে, সমস্যা নাই, বাট অবশ্যই শুরুতেই সমতা সহ কিন্তু এই জিনিসটা লিখে ফেলতে হবে। যেমন এখানে শুরুতেই দেখা উচিত ছিল যে এখানে 6টা আয়োডিন আছে, তার মানে শুরুতেই যখন আমি আয়োডিন বসিয়েছি তখন 3 আয়োডিন বসানো উচিত ছিল, অর্থাৎ 3I2 বসানো উচিত ছিল। যাই হোক, তো পরবর্তীতে চেক করে এটা ভুলটা পেয়েছি, আমরা বসিয়ে দিলাম। এই তো এখানে তো আর কোনো কিছুই বাকি নেই। আমরা এই ওভারঅল ফুল সমতাটা কিন্তু করে ফেলেছি। এখানে সবগুলোই চেক করা হয়ে গেছে। লাস্টে বোধহয় সালফেটের কথাটা বলতে পারো। সালফেট এখানে 7টা আছে, কয়টা আছে? এই যে এই জায়গাটাতে কয়টা? 7টা সালফেট। তো এখানে দেখো 3টা সালফেট আর এখানে 4টা সালফেট, টোটাল মিলে সেই 7টা সালফেটই কিন্তু হলো। তো আর কিছুই বাকি নেই। আমাদের এটা লাস্ট এক্সাম্পল, এরপরে আর দেখাবো না, অর্থাৎ এই 7টা এক্সাম্পল আমরা দেখব। তো এর মধ্যেই কিন্তু প্রায় অলমোস্ট প্রায় যতভাবে বিক্রিয়া হতে পারে আমি কিন্তু সবগুলোই প্রায় দেখিয়ে ফেলেছি। তো আরও বানানো যেতে পারে, আরও অন্যান্য যৌগ তো আছে, বাট আমি বলেছি যে মোস্ট কমন যেগুলো আর কি, যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়, তো আমি সেইগুলো মোটামুটি কাভার করার চেষ্টা করেছি। যাই হোক, তো আমরা লাস্টের এই এক্সাম্পলটা দেখি। তো এখানে জারক হিসেবে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 কে, আর বিজারক হিসেবে ব্যবহার করা হয়েছে ফেরাস সালফেটকে। তো সেম ব্যাপার, যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জারণ মান হচ্ছে, তুল্য সংখ্যা হচ্ছে 5, আদান প্রদান করে দিলাম। আর ফেরাস সালফেটের জন্য হচ্ছে তুল্য সংখ্যা 1, তার মানে 1 এখানে পিছনে লিখলেও যা, না লিখলেও তা। এরপরে কি হবে? এরপরে হচ্ছে সমস্ত ধাতুগুলো এই যে অ্যাসিডের অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে। তো এখানে ম্যাঙ্গানিজকে সালফেটের সাথে বিক্রিয়া করাও আসবে MnSO4। তারপরে হচ্ছে আয়রনের সাথে বিক্রিয়া করাও আসবে হচ্ছে Fe2SO43। কেন Fe2SO43 এর ব্যাখ্যা তো উপরের অনেকগুলোতে দিয়ে এসেছি, কারণ আয়রন এখানে কত জারণ মান নিয়ে আছে? 2+, কিন্তু সে যখন উৎপাদে কনভার্টেড হয়ে যাবে সেই সময় তৈরি করবে Fe3+। কোথা থেকে পেলাম? উপরের আলোচনা থেকে পেলাম। ওই যে আমরা লিস্টটা যে পড়েছিলাম সেখানে আমরা দেখেছি না, বিক্রিয়া শেষে সে Fe3+ তৈরি করে, এজন্য Fe3+ সংবলিত যৌগ লিখলাম, কারণ এখানটাতে আয়রনের জারণ মান কিন্তু Fe3+, ক্যালকুলেট করে দেখো। তো যাই হোক, তো এবারে পরের পার্টটা কি, যে পটাশিয়াম বাকি আছে, পটাশিয়ামের আলটিমেটলি লিখে দেব এই যে K2SO4। তো
তো এই জায়গাটা আমরা কমপ্লিট করলাম। তো এরপরে আমরা চেক করব যে জারক ও বিজারক থেকে যা যা উৎপন্ন হওয়ার কথা ছিল তা কি উৎপন্ন হয়েছে কিনা। হ্যাঁ, এখানে হয়েছে। দেখো, ম্যাঙ্গানিজ থেকে Mn2+ হওয়ার কথা ছিল, Mn2+ সংবলিত যৌগ লেখা হয়েছে। আবার ফেরাস সালফেট এখান থেকে Fe3+ তৈরি হওয়ার কথা ছিল। হ্যাঁ, Fe3+ সংবলিত যৌগ তৈরি হয়েছে, শেষ। তো এখানে আর নতুন করে লেখার কিছুই নাই। এরপরে বলা হয়েছে যে জারকে যতটি অক্সিজেন উৎপাদে তত অণু পানি দেব। জারক কেডা, এখানে জারক কিন্তু এরা, অর্থাৎ KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন। তাহলে পানি দেব কয়টা? টোটাল 4টা পানি দিব। তো পানির মধ্যে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তো এই হাইড্রোজেনটা আসবে কোত্থেকে? কি বললাম বারবার যে বিজারক থেকে আসবে। তো বিজারকে তো H+ নাই, তার মানে এই 8টাই অ্যাসিড থেকে আসবে। অ্যাসিড থেকে আনার জন্য অ্যাসিডকে কয় দিয়ে গুণ দিতে হবে? 4 দিয়ে গুণ দিতে হবে, যাতে করে এখানে 4 দ্বিগুণে 8 হয়। তো এটাও শেষ। এরপরে সবশেষে কি কাজ করতে হবে? ডান পাশের উৎপাদগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে উভয় পাশকে সমতা করতে হবে। এই জায়গায় হচ্ছে এই এক্সাম্পলের সবচাইতে বড় মজাটা। সেটা হচ্ছে যে একটু লক্ষ্য রাখি যে প্রথমে আসি পটাশিয়ামের হিসাবে আসি। তো পটাশিয়াম এখানে কয়টা আছে? একটা। এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা, অর্থাৎ উৎপাদের সংখ্যাটা বেশি আর বিক্রিয়কের সংখ্যাটা কম। কিন্তু এখানে কি বলা হচ্ছে? বাম পাশে তথা এই যে বিক্রিয়কের পাশটাতে কখনোই হাত দেওয়া যাবে না। তার মানে এ পাশে কি আমি কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। কিন্তু পটাশিয়াম এখানে আছে কম, এখানে আছে বেশি, তাহলে বেশিটাকে কমাইতে হবে, তাই না? এখানে যেহেতু আমি কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারছি না, গুণ করে আমি এটারে বাড়াইতে পারতাম, কিন্তু এটা তো সম্ভব না। কি বলা আছে? বাম পাশে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা বাম পাশে গুণ করা যাবে না, অর্থাৎ লাস্ট স্টেপটাতে সমতা করার সময়। তাহলে অবশ্যই আমরা কি করব? ভাগ করে দেব। ভাগ করে আলটিমেটলি সমান করার চেষ্টা করব। যে এখানে 2টা পটাশিয়াম ছিল, হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম, একটা পটাশিয়াম হয়ে গেল, এখানেও একটা পটাশিয়াম আছে। এভাবে কাজটা করতে হবে। এরকমটা কিন্তু উপরের একটা এক্সাম্পলও আমরা দেখিনি। আচ্ছা, এবার আসো পরেরটাতে। পরে আছে কি? ম্যাঙ্গানিজ আছে কয়টা? এখানে একটা। এপাশেও আছে কয়টা? একটা, মিলছে। তারপরে কিসের হিসাব মিলাতে হবে? তারপর হচ্ছে আয়রনের হিসাবটা একটু মিলাই। আয়রনে আছে 5টা, কিন্তু এই পাশে আয়রন আছে কিন্তু হচ্ছে 2টা। তাহলে কত দিলে 5 আসবে? 5/2 দিয়ে গুণ দিলে কিন্তু 5 আসবে। অর্থাৎ এখানে আবার ওই সেম ঘটনা। এই পাশটাতে আয়রনের সংখ্যা হচ্ছে বেশি, এ পাশটাতে আয়রনের সংখ্যা হচ্ছে কম, কিন্তু আলটিমেটলি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আলটিমেটলি এটা মিলতেছিল না। তো এই জন্য আলটিমেটলি 5/2 তথা আড়াই এটা দ্বারা গুণ করলে বেসিক্যালি আমরা এখানে কত পেয়ে যাব? এখানে এই 5 পেয়ে যাব। অর্থাৎ এই 5 আর এখানেও 5 মিলতেছে আর কি। আশা করি বুঝেছি। তারপরে আর কিছু কি বাকি আছে? অক্সিজেনের হিসাবটা মিলাই। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। আর সালফেট বাদে, সালফেটের মধ্যে ছাড়া আর অন্য কোনো অক্সিজেন নাই। তো দেখি তো এই 4টা অক্সিজেন মিলল কিনা। হ্যাঁ, এই যে পানির মধ্যে এই 4টা অক্সিজেন আছে। এবার আসো সালফেটের সংখ্যাটা মিলাও। সালফেট এখানে আছে কয়টা? 5টা। এই যে 5টা সালফেট। এখানে আছে কয়টা? 4টা। টোটাল 9টা সালফেট। তো 9টা সালফেটের এই একটা, এই পাশে হচ্ছে এইখানে এই জায়গাটাতে দেখো এইখানে কয়টা সালফেট? এখানে 5/2 করেছি। এরপরে হচ্ছে আবার এখানে 3টা। হিসাবটা একটু চিন্তা করি। এখানে 5/2 গুণন 3 এই পরিমাণ সালফেট আছে, তাই না? এই যে 5/2, আবার এখানে আছে কয়টা? 3টা। তার মানে এই জিনিসটা কি আমরা এইভাবে লিখবো না যে 5/2 গুণন 3 এই পরিমাণ সালফেট আছে। অর্থাৎ এক কথা আমি যদি লিখতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়াবে 15/2। ঠিক আছে, এরপরে প্লাস করব কোনটা? এখানে কয়টা সালফেট আছে? এখানে কিন্তু হাফ, অর্থাৎ অর্ধেক, অর্থাৎ 1/2 ইন্টু পরিমাণ সালফেট আছে। তার মানে এখানে হচ্ছে 1/2। তার মানে এটার সাথে কত যোগ করে দেবো? 1/2। তাহলে এইটার পুরোটার ক্যালকুলেশন করলে দাঁড়ায় 8। আর এখানে ছিল কয়টা? বাম পাশে ছিল 8টা। তাহলে ডান পাশেও আছে কয়টা? এইমাত্র দেখলাম কয়টা? 8টা। মিলল তো? বুঝেছো? মানে ব্যাপারটা হচ্ছে এখানে ভগ্নাংশ আসতেছিল, ঠিক আছে, বাট আরও একটা তো ভগ্নাংশ আছে সালফেটের। এই 2টা যোগ করলে আলটিমেটলি প্রয়োজনীয় যে সংখ্যাটা সেটা আসে বা পূর্ণ সংখ্যা আসে। তারপর আমরা তুলনা করে দেখলাম যে 8 আছে কিনা। হ্যাঁ, এখানে 8 আছে আর এখানেও পাচ্ছি 8টা। সো মিলে গেল। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। সো এইভাবে আলটিমেটলি আমরা যে কোনো একটা জারণ বিজারণের বিক্রিয়া দেখেই এক লাইনে সুন্দরভাবে অল্প কিছু সময়ের মধ্যেই সমতা করে ফেলতে পারি। তো এটা অনেক কাজে লাগবে, এটা এমসিকিউর সময় কাজে লাগবে। এটা হচ্ছে আমরা সামনে আরেকটা প্রসেস এখন পড়ব, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতাকরণ, যেটা বোর্ডে প্রচুর পরিমাণে আসে, অ্যাডমিশনেও কিছু কিছু ক্ষেত্রে আসে। তো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি হেল্প করবে। এ পর্যায়ে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমতা করব। তো ফার্স্ট এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে
ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এইটাকে কিভাবে এক লাইনে সমতা করতে হয় এটা অলরেডি আমরা উপরের আলোচনা থেকে দেখে এসেছি। তো আমরা এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতা করব সেটাই দেখার পালা। তো আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে এই বিক্রিয়াটিকে এক লাইনে সমতা করে ফেলা, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা যা করে এসেছি সেটাই এখানের প্রথম স্টেপেই করে ফেলতে হবে। তাহলে এই বিক্রিয়াটিকে কি করব, এক লাইনে সমতা করে ফেলবো। তাহলে এক লাইনে সমতা করলে যেটা দাঁড়ায়, একদম উপরের আগের পলিসিতে, আমি আর ওই পলিসিগুলো রিপিট করছি না, আমি সরাসরি সমতা করে ফেলছি। তো এই যে দেখো, আমি পুরো জিনিসটাকে একটা লাইনের মধ্যে সমতা করে ফেললাম। কিভাবে, এতক্ষণ ধরে উপরের যে স্টেপগুলো ফলো করেছি সেভাবে, আমি আর এটা এখানে ব্যাখ্যা করছি না। আচ্ছা, তো এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লিখে ফেলা। এখন প্রশ্ন হচ্ছে আয়নিক সমীকরণ বলতে আমি কি বোঝাচ্ছি। এই যে তোমরাও পরীক্ষার খাতা এভাবে লিখে নিবা, উপরে হেডলাইনটা দিয়ে নিবা যে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ, এইটুকু লেখা লাগবে না, ঠিক আছে। এই যে দর্শক আয়ন বাদে সমীকরণ বা দর্শক আয়ন বলতে কি বোঝায় এটা আমি লিখে রেখেছি বোঝানোর জন্য, এইটুকু লিখবা না, জাস্ট এইটুকু পরীক্ষার খাতায় লিখবা। হয় আয়নিক সমীকরণ লিখবা অথবা কঙ্কাল সমীকরণ লিখবা, লিখে হেডলাইনটা দিয়ে দেন অ্যাকচুয়াল সমীকরণটা লিখে ফেলবা। এখন আসো কি বোঝাচ্ছে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ দ্বারা। এই দেখো পাশে লেখাই আছে যে দর্শক আয়ন বাদে সমীকরণকে আলটিমেটলি আমরা বলছি আয়নিক সমীকরণ। এখন দর্শক আয়ন কারা, যৌগে হবে অ্যাকচুয়ালি, যৌগে যাদের জারণ মানের পরিবর্তন হয় না তারা দর্শক আয়ন। এখন কিভাবে সেইটা একটু আমরা চিন্তা করি যে কাদের কথা বলা হচ্ছে, কাদের জারণ মান পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে জারক বিজারকের মধ্যে যাদের জারণ মানের পরিবর্তন হয় না। এই যে জারক বিজারকের মধ্যে যাদের জারণ মানের পরিবর্তন হয় না, তো সেটা কিভাবে, এই যে দেখো ফার্স্টে ফেরাস সালফেট, তো ফেরাস সালফেটের মধ্যে সালফার আর অক্সিজেন এর কি জারণ মানের পরিবর্তন হয়েছিল, দেখেছিলাম না। Fe2+ ছিল, উৎপাদে গিয়ে সেটা Fe3+ হয়ে যায়, অর্থাৎ এখানে কেবলমাত্র আয়রনের জারণ মানের পরিবর্তন ঘটে। দ্যাটস ওয়াই আলটিমেটলি এটার কঙ্কাল রূপটা হয়ে যাবে এটা Fe2+ দিবা, কারণ এখানে তো Fe2+ আকারেই আছে। আবার যখন ওই পাশটা লিখবো তখন ওই পাশে আলটিমেটলি Fe3+ আকারে দিব, এই জায়গাটার কথা বলছি, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। এখানে Fe2+ আছে, 2+ দিয়ে দিলাম, সালফেটটা বাদ দিয়ে দিলাম। এরপরে পরেরটা K2Cr2O7 কেবলমাত্র ক্রোমিয়াম এই পার্টটুকুর জারণ মানের পরিবর্তন ঘটে, তার মানে এখানে আমরা ক্রোমিয়াম লিখব। কিন্তু একটু কথা আছে, ট্রেন্ড শুধু ক্রোমিয়াম লেখে না, ট্রেন্ড হচ্ছে এই অক্সিজেন সহ লেখা। কেন, কারণটা খুব সিম্পল, একটু দেখো তো। আমরা এখানে আলটিমেটলি এই জারণ বিজারণ সমতার মধ্যে আরও একটা জিনিসের হিসাব মিলাই না। কিসের হিসাব, সেটা হচ্ছে পানির হিসাবটা মিলানো লাগে। ওই পানিটা আসে কোত্থেকে, এই জারকের অক্সিজেন থেকে না। হিসাব মনে করে দেখো, আমরা যখন এক লাইনে জারণ বিজারণ সমতা করা শিখেছি তখন দেখেছি একটা স্টেপে ছিল যে জারকের মধ্যে, এই যে জারক কথাটা ছিল, জারকের মধ্যে জয়টা অক্সিজেন আছে তয়টা আমরা পানি দিব, অর্থাৎ জারকের মধ্যে যে কয়টা অক্সিজেন আছে সেই কয়টা অক্সিজেন আমাদের উৎপাদে লিখতে হইতো, মনে আছে। যেমন এই যে দেখো এখানে 7টা অক্সিজেন আছে, উৎপাদ পেয়েছি কয়টা, 7টা পানি। তার মানে এই জারকের এই অক্সিজেন সংখ্যাটা ম্যাটার করে পানির সংখ্যাটাকে মেলানোর জন্য। আমরা অ্যাট দ্য সেম টাইম পানির সংখ্যারও সমতা করব। এই সমতাকরণ বিক্রিয়ার সাহায্যে এখানে উৎপাদে যে পানি আছে পানির সংখ্যারও সমতা করব, মানে সবারই তো সমতা করছি, কিন্তু ওইটাকেও আলটিমেটলি একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে আমরা আগাচ্ছি, ঠিক আছে। তো এজন্য আলটিমেটলি অক্সিজেন সহ জিনিসটা লিখতে হবে। এখন অক্সিজেন সহ এই পুরো জিনিসটা লিখতে হবে, জাস্ট পটাশিয়ামটা বাদ দিয়ে দেবো। এখন পটাশিয়াম বাদ গেলে এখানে থাকবে কত, Cr2O7 2-, তাহলে লিখে ফেলি যে Cr2O7 2-। কেন 2-, কারণ এখান থেকে বাদ গিয়েছে কে, পটাশিয়াম কেমন, সে প্লাস। এখন কয়টা পটাশিয়াম বাদ গিয়েছে, 2টা পটাশিয়াম, তার মানে 2টা ধনাত্মক কিছু একটা বাদ গেছে। তাহলে কোন একটা যৌগ থেকে 2টা ধনাত্মক কিছু বাদ গেলে বা 2 আধান বিশিষ্ট কিছু বাদ গেলে উপরে কত আধান আসবে, -2 আসবে। আশা করি বুঝেছি। তো এটাও লিখে ফেলতে পারলাম। এরপরে আসো এই জায়গাটাতে, এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে এটা তো কোনো কিছুই এখানে জারিত হয় না, বিজারিত হয় না, তাই না। এখানে হাইড্রোজেনেরও জারণ মান অপরিবর্তিত থাকে, সালফারেরও থাকে, অক্সিজেনেরও থাকে, কিন্তু তারপরও আমরা শুধুমাত্র কোনটা লিখব, H+টাকে লিখবো। আশা করি ধরতে পারছো কেন লিখবো, কারণ হচ্ছে পানির আসবে এখান থেকে। কারণ আমরা ওখানে ছিল না যে অ্যাসিডকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করব পানির হিসাবটাকে মেলানোর জন্য, এবং পানির H+ আয়নটা বেসিক্যালি এই অ্যাসিড থেকে আসে। তো পানির H+ আয়নের সংখ্যাটাকে
সংখ্যাটাকে মেলানোর জন্য আমরা এই গুণটা করে থাকি, তাই তো? তো এই জন্য আলটিমেটলি আমরা এই অ্যাসিডের মধ্য থেকে শুধুমাত্র H প্লাস পার্টটুকু নেব, বাদ বাকি পার্টটুকু বাদ দিয়ে দেবো, দিলাম। এরপরে থাকবে কি? এরপরে আলটিমেটলি হচ্ছে উৎপাদের অংশটুকু শুরু হয়ে যাবে। তার মানে এই যে আমরা তীর চিহ্ন দিলাম, দিয়ে এখানে সালফেট ধূপধাপ বাদ দিয়ে দেব। থাকবে কি? শুধুমাত্র হচ্ছে Fe3+। তার মানে এই যে দিলাম Fe3+ দিয়ে দিলাম। আরেকটা কথা, আমরা কিন্তু এই পিছনের সংখ্যা সহ এদেরকে নামাবো না। এই পিছনের সংখ্যা সহ নামালে তো সব সমতা হয়েই গেল, তাই না? মানে এখানে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লেখার সময় আমরা এই যে পিছনে সমতা করার জন্য যে সংখ্যাগুলো আমরা শুরুতে দিয়েছি, এক লাইনে সমতা করার সময় দিয়েছি, এই সংখ্যাগুলো সহ কিন্তু নামবে না। এই যে এখানে 6 ছিল, এই 6 কিন্তু এখানে লিখিনি, লেখা যাবে না। এখানে আবার 3 আছে, এই 3 কি এখানে লিখবো না। তো আশা করি বুঝেছি। তো এরপরে আবার এখানে কি আছে? কপার সালফেট। তো সালফেট বাদ দিয়ে দাও, থাকবে কি? শুধুমাত্র কপার। আর আমরা তো জানি যে শুধুমাত্র কপারই তো তৈরি হয়, তাই না? তো কপার 2+। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো এইমাত্রই বললেন যে এখানে কোনো সংখ্যা নামাবো না, তাহলে এখানে এই সংখ্যাটা দিলাম কেন? দেখো তো, এই যে এইখানে এই Cr2, এই 2কে আমি সরাতে পারবো? এটা তো যৌগের মধ্যে ঢুকে গেছে, এটা তো আলটিমেটলি অণু তৈরি করে ফেলেছে। Cr2 এটা তো পিছনে নাই, পিছনে থাকলে আমার হাতে ছিল, এখন তো এটা আমার কন্ট্রোলে নাই, এখানে Cr2। তার মানে এখানেও আলটিমেটলি 2টা Cr নিয়েই কাজ করতে হবে। এটা একদম শুরুতে বলেছিলাম যখন ওই চার্টটা পড়েছিলাম, যে কয়টা এই পাশে থাকবে সে কয়টা এই পাশে থাকবে, অর্থাৎ সমসংখ্যক জিনিসের জারণ সংখ্যার তুলনা করতে হবে। অর্থাৎ এখানে 2টা ক্রোমিয়াম আছে, এখানেও 2টা ক্রোমিয়াম থাকবে, অর্থাৎ এখানকার 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যার সাথে এখানকারও 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যার তুলনা করতে হবে। এখানে 2টা আর এখানে একটা, এরকমটা তো হবে না। তো এই জন্য আলটিমেটলি এই সংখ্যাটা সেম রাখতে হবে এবং সেম সংখ্যক জিনিসের মধ্যে জারণ সংখ্যার তুলনা করতে হবে, করে যেটা দরকার সেই অনুযায়ী আগাতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। সো এই যে 2টার কারণে, এই 2 ভিতরের 2, এটার কারণে পিছনে আলটিমেটলি 2 দিয়ে ব্যালেন্স করতে হয়েছে। এরপরে আসি, এরপরে কি আছে? পটাশিয়াম সালফেট। দেখো এটা পানি তৈরির কাজে লাগে না। এটা কি তোমার হচ্ছে জারণ বিজারণ হয় না, পটাশিয়ামেরও হয় না, সালফারের হয় না, অক্সাইড। এটা পুরোটাই হচ্ছে একটা দর্শক আয়নের গুচ্ছ, বা পুরো কম্পাউন্ডটাই দর্শক আয়ন দিয়ে তৈরি। তার মানে পুরোটা বাদ। মানে আমরা এই কঙ্কাল সমীকরণে পটাশিয়াম সালফেটকে স্থান দিব না, বা পটাশিয়াম সালফেটের কোনো অংশকে স্থান দিচ্ছি না, বাদ বাকি থাকে কে? পানি। এই পানিটা পুরোটাই আমরা লিখে দেব, অর্থাৎ কঙ্কাল সমীকরণে পানির আয়ন আকারে থাকবে না, এখানে পুরোটা হচ্ছে H2O আকারে থাকবে, বিকজ ওই যে বললাম যে পানির হিসাবটা মিলাতে হয়। তো এই কিন্তু হয়ে গেল আমাদের পরিপূর্ণ আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। এর পরের ধাপ হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া লিখব, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব। এখন জারণ অর্ধ বিক্রিয়া লিখবো কিভাবে, বিজারণ অর্ধ বিক্রিয়া বানাবো কিভাবে, সেইটাই হচ্ছে আমাদের এখানকার দেখার বিষয়। তো আসো দেখে ফেলি। তো এবারে দেখো, জারণ অর্ধ বিক্রিয়া লিখেছি, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখেছি, পরীক্ষার খাতাও ঠিক একইভাবে লিখবে, ঠিক আছে? এখন আসি, জারণ অর্ধ বিক্রিয়া কে থাকবে? Fe2+ থাকবে নাকি Cr2O7 থাকবে? দেখো, যে বিজারক সে থাকবে জারণ অর্ধ বিক্রিয়া। কারণ কি? যে বিজারক সে অন্যকে বিজারিত করে বিধায় বিজারক, কিন্তু সে নিজে কি হয়? নিজে জারিত হয়। আশা করি বোঝাতে পেরেছে। তো এখানে বিজারক কে ছিল? বিজারক ছিল এই যে ফেরাস সালফেটের Fe2+ পার্টটা। তার মানে Fe2+ এর কি ঘটবে? জারণ ঘটবে। তার মানে জারণ অর্ধ বিক্রিয়া কে থাকবে? Fe2+টা থাকবে। তো এজন্যই আলটিমেটলি বলেছিলাম যে কে জারক কে বিজারক, এই জিনিসটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যাতে করে দেখি আমরা বুঝতে পারি। আর কিছু তো ক্লু আছে যেটা দেখেও আলটিমেটলি বোঝা যায়, বা করতে করতেও আলটিমেটলি মুখস্থ হয়ে যায়। যাই হোক, তো এবারে আলটিমেটলি আমরা এখানে কি লিখে দিব? এই যে Fe2+টা লিখে দেব। এখন লেখার পরবর্তী যে ধাপটা, সেটা হলো যে উৎপাদটা সরাসরি আমরা লিখব। এখান থেকে কি উৎপন্ন হয়? Fe3+। এই যে দেখা যাচ্ছে না Fe3+, তার মানে এখান থেকে উৎপন্ন হচ্ছে Fe3+। তো আগে লিখলাম, লেখার পরে উৎপাদটা লিখে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এইখানে ইলেকট্রনের কয়টা আদান প্রদান হয়েছে সেটা করে দেব, অর্থাৎ তুল্য সংখ্যাটা যোগ করে দিব, বা বিয়োগ করা লাগলে বিয়োগ করব। যেমন দেখো, এখানে জারণ মান 2+ থেকে 3+ হয়েছে, অর্থাৎ জারণ মান বেড়েছে। জারণ মান বাড়ে কখন? যখন জারণ হয়। জারণ হয় কখন? এই যে জারণ হচ্ছে কখন? যখন ইলেকট্রন ত্যাগ করবে। জারণ মানেই তো ইলেকট্রন ছাড়ন। তার মানে ইলেকট্রন কয়টা ত্যাগ হয়েছে? এখানে 2টা ত্যাগ হয়েছে, কারণ এই যে তুল্য সংখ্যার ডিফারেন্স কত? 1 না? এখানে 2 থেকে 3 হয়েছে, 1। তার মানে এই যে ইলেকট্রন ত্যাগ মাইনাস দিতে হবে, কিন্তু যেহেতু অবশ্যই জারণ হচ্ছে না, জারণ মাইনাস। তো আশা করি এই জায়গাটা আমরা বুঝেছি।
এখন দেখো তো এই যে মাইনাসটা আছে না, এটা না এভাবে আসলে প্রচলন নাই যে ইলেকট্রন এভাবে নেগেটিভ দিয়ে লেখার। কিরকম ভাবে লেখা হয় এমনিতে তো বুঝছো যে এখানে নেগেটিভ দিয়ে লেখা হয়, সেটা তো বুঝছি আমরা এই জিনিসটাকে এই পাশে পজিটিভ আকারে লিখি। বাম পাশে ইলেকট্রনটাকে নেগেটিভ আকারে লেখা যে কথা, ডান পাশে ওটাকে পজিটিভ আকারে লেখাও তো একই কথা। তো আমরা মনে মনে লিখবো নেগেটিভ, বাট খাতায় লিখবো না, খাতায় ওই মনের জিনিসটাকে ডান পাশে সরায়া সুন্দরভাবে পজিটিভ আকারে লিখে দেব। এই হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া লেখার স্টাইল। এবার আসো বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া কে কাজ করবে? Cr2O7 মাইনাস, তাহলে Cr2O7 2 মাইনাস। কি লিখবো? কি বলেছিলাম? জারণ অর্ধবিক্রিয়া যেভাবে করেছি ওভাবেই কাজটা করতে হবে। যে উৎপাদটা লিখে ফেলবো। কে উৎপাদ? এটা হচ্ছে 2Cr3+, এই উৎপাদটা লিখে ফেললাম। কিন্তু বিজারণ অর্ধবিক্রিয়ায় এক্সট্রা আর একটা কাজ আছে যেটা জারণ অর্ধবিক্রিয়ায় করা লাগে নাই। কি? সেটা হচ্ছে আমরা বলেছি যে পানির হিসাব মিলাতে হয়। পানির সংখ্যা নির্ধারিত হয় কিসের উপর ভিত্তি করে? জারকের অক্সিজেন সংখ্যার উপর ভিত্তি করে। তো এখানে জারক হচ্ছে এটা, রাইট? পটাশিয়াম ডাইক্রোমেটের এই আয়নটা, ক্রোমেট আয়নটা। এখন এই যে ডাইক্রোমেট আয়নের অক্সিজেন সংখ্যাটাই তো আলটিমেটলি হচ্ছে পানির সংখ্যার ইন্ডিকেটর। তাহলে পানির সংখ্যাটা যে মেলাবো সেটা এই বিজারণ অর্ধবিক্রিয়াটাতেই মিলিয়ে ফেলতে হবে। জারণ অর্ধবিক্রিয়া মিলবে না, বিকজ জারণ অর্ধবিক্রিয়া থেকে তো আলটিমেটলি পানির সংখ্যাটা ডিসাইডেড হয় নাই, বা এই যে বিজারক থেকে তো হয়নি, জারক থেকে হয়েছে। তো জারক কোথায় আছে? এই বিজারণ অর্ধবিক্রিয়া আছে। তাই এই বিজারণ অর্ধবিক্রিয়ায় পানির হিসাবটা মিলিয়ে ফেলতে হবে, বিকজ এই যে 7টা অক্সিজেন এখান থেকেই আলটিমেটলি পানির সংখ্যাটা কিন্তু আসে, যেমনটা এইমাত্র বললাম। তো এই জন্য আলটিমেটলি মিলাতে হবে। এখন সেটা মিলাবো কিভাবে? এটি তো একটা কোশ্চেন। তো মিলানোর উপায়টা হচ্ছে এরকম। আমি আগে এই জিনিসটাকে একটু ওই পাশে সরাই যাতে করে লিখতে পারি। এই যে এই জিনিসটাকে একটু দূরে সরাচ্ছি। এখন এই জিনিসটা মিলাবো কিভাবে? খুবই সিম্পল। আগে পানিটা দিয়ে দেব। এই যে ডান পাশে পানির সংখ্যাটা দিয়ে দেব। কয়টা পানির সংখ্যা? অবশ্যই 7টা। এই যে 7টা অক্সিজেন থেকে 7টা পানির অণু। এখন 7টা পানির অণু হওয়ার জন্য কয়টা H+ দরকার? 14টা। কারণ এই যে 7 দ্বিগুণে 14, তার মানে এই জায়গাটাতে, অর্থাৎ একটু পরে দেই, অর্থাৎ দূরে দেই, এই জায়গাটাতে দাঁড়াচ্ছে 14টা H+। আশা করি বুঝেছি। তার মানে এই পানির হিসাবটা কিন্তু এক্সট্রা এই বিজারণ অর্ধবিক্রিয়ায় মিলিয়ে ফেলতে হবে। ঠিক আছে? বিজারণ অর্ধবিক্রিয়ায় এই একটা এক্সট্রা কাজ করতে হয় যেটা জারণ অর্ধবিক্রিয়ায় করতে হয় না। এরপরে কি করবে? এরপরে জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে ইলেকট্রন সংখ্যাটা যোগ বিয়োগ করে দেবো, অর্থাৎ তুল্য সংখ্যা যেটা আর কি। তো এখানে দেখো, এখানে আলটিমেটলি হচ্ছে, এখানে তুল্য সংখ্যা তো বললামই যে তুল্য সংখ্যা মুখস্থ করার কিছু নেই, করতে করতে মুখস্থ হয়ে যাবে, অথবা বের করে নিব। এখন কিন্তু ওই যে ওইভাবে ইজিলি আমরা বের করে নিতে পারি, ওরকম একটা সিচুয়েশন আমরা আছি। এই যে এখানে একটু দেখাই, সেটা হচ্ছে যে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা x ধরলাম, তাহলে 2টা ক্রোমিয়াম আছে 2x, 7টা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের -2 করে, তার মানে 7টা অক্সিজেনের জারণ মান হবে -14। তাহলে ওভারঅল হবে -2। কেন? কারণ এই যে পুরো যৌগটার জারণ মান কত? -2, এই জন্য -2 দিলাম। দেন 2x এর মান বের করব। 2x এর মান হচ্ছে +2। কেন বলতো? কারণ 2টা ক্রোমিয়ামের জারণ মান বের করেছি, কারণ এখানে 2টা ক্রোমিয়াম নিয়েই হিসাব করতে হবে। ঠিক আছে? 2টা ব্যবহার করবো, একটা সেটা হবে না। এখানে আলটিমেটলি কত? এখানে আছে +6। তাহলে দেখো তো 12 থেকে কোথায় গেল? 6তে গেল। তার মানে প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা গ্রহণ করবে হচ্ছে কয়টা? 6টা। তার মানে এই যে 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো এইভাবে চাইলে যখন আমরা সিকিউ করব তখন চাইলে এভাবে বের করে নেওয়া যাবে, যেমনটা উপরে বের করা আমরা অলরেডি শিখিয়েছি। এটা তো নতুন কিছুই না। তো এই হলো বিষয়বস্তু, কাজ শেষ। এর পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে আমরা একটা লাইন টেনে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ এই যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করব, যাতে করে এই আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা সমান হয়। দেখো তো এখানে একটা ইলেকট্রন দিয়েছে, প্রদান করেছে, আর এখানে 6টা ইলেকট্রন রিসিভ করেছে। এখন মিলল না তো, তাই না? জারণ বিজারণ বিক্রিয়া তো যুগপৎ ঘটে, এবং যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেই কয়টা ইলেকট্রনই গ্রহণ করবে। তার মানে কি? ইলেকট্রন সংখ্যাটাকে সমান হতে হবে, আদান প্রদান ইলেকট্রন সংখ্যাটাকে সমান হতে হবে। তো এই জন্য দেখো তো এখানে 6টা ইলেকট্রন আছে, তাই এজন্য জারণ অর্ধবিক্রিয়াকে আমি যদি 6 দ্বারা গুণ করে দেই তাহলেই তো এখানে 6টা ইলেকট্রন চলে আসবে। তার মানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই পুরো জায়গাটাতে একটা ব্র্যাকেট দিয়ে ওভারঅল 6 গুণ করতে হবে, শুধু ইলেকট্রনে না, কিন্তু ওভারঅল 6 গুণ করলে এই সবগুলোর সাথে 6, অর্থাৎ 6টা ফেরাস আয়ন, 6টা ফেরিক আয়ন, 6টা ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছি। ওভারঅল একটা হোল মাল্টিপল করতে হবে। কাজ শেষ। তো এরপরে যা যা আসে বসায় দেবো। এই যে 6টা ফেরাস আয়ন, এই যে এখানে 6 গুণ আছে 6টা ফেরাস আয়ন, তাহলে এখানে বসেই ফেলি যে 6টা ফেরাস আয়ন
বসালাম। তারপরে আগে তো বাম পক্ষগুলো লিখতে হবে। এখানে কয়টা? একটা Cr2O7 2 মাইনাস, তাহলে এই যে দেখি, আচ্ছা এই পাশে তো লিখতে হবে, এই যে প্লাস একটা Cr2O7 2 মাইনাস, দেন কয়টা? 14টা পানির অণু, 14টা পানির অণু, সরি 14টা H প্লাস, দুঃখিত 14টা H প্লাস, পানির অণু না তো 14টা H প্লাস। আর ইলেকট্রন কি লিখতে হবে? ইলেকট্রন তো লিখতে হবে না, কারণ এখানকার 6টা ইলেকট্রন আর এখানকার 6টা ইলেকট্রন তো আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, তো এই জন্য আলটিমেটলি লেখার দরকার নেই। তো এইভাবে কাটবা না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। তো ইলেকট্রন তো আলটিমেটলি কাটার জন্যই তো উপযুক্ত সংখ্যা দ্বারা আমরা গুণ করলাম, ওটা তো লেখার প্রশ্নই আসে না। এরপরে উৎপাদগুলো লিখে ফেলবো। কয়টা? 6টা ফেরিক আয়ন, এই যে 6 গুণ আছে 6টা ফেরিক আয়ন, তাহলে 6টা ফেরিক আয়ন লিখে ফেললাম। দেন একটু ভালো করে লিখি, 6Fe3 প্লাস প্লাস কই কি আছে? 2টা ক্রোমিয়াম, তাহলে 2টি 2Cr প্লাস, দেন কি আছে? পানি আছে 7H2। আশা করি বুঝতে পেরেছি। এবারে পরের লাইনটা খুব ইন্টারেস্টিং। পরে কি করতে হবে? দর্শকায়ন যোগ করে দিতে হবে। যা যা দর্শকায়ন ছিল সব দর্শকায়নগুলো যোগ করে আমাদের এই পুরো সমতাটা কমপ্লিট করতে হবে। তো এই জায়গাটাতে ভয় পেলে চলবে না যে এখন আবার দর্শকায়ন যোগ করতে হবে, কেমনি কি না কি। এটা আলটিমেটলি খুবই ইজি। কিভাবে ইজি? সেটা হচ্ছে এই যে উপরের দিকে যদি একটু লক্ষ্য রাখি, যে উপরে আমরা অলরেডি এটার পূর্ণ সমতাটা করেছি না? এই যে এই জায়গাটাতে আমরা পূর্ণ সমতাটা করেছি না এক লাইনের মধ্যে? এটা তো শুরুতেই করে নিলাম। এখন এই জায়গাটা নিয়ে নিচে বসায় দিলেই তো কাজ শেষ। বুঝতে পেরেছি? আমরা একটু এইটাকে একটু ছোট করি, ছোট করে জিনিসটাকে একটু দেখাই। আমি বলতে চাচ্ছি যে এখানটাতে উপরে অলরেডি আমাদের এই জিনিসটা সমতা করা আছে। উপরে অলরেডি এই যে এই জিনিসটা সুন্দরভাবে সমতা করা আছে। এখন এই জিনিসটাকে নিয়ে আমরা যদি এই যে নিচের যে এই যে দর্শকায়ন যোগ করার পরের যে পার্টটা, ওই পার্টে যদি বসায় দেয় তাহলেই তো আলটিমেটলি কাজ শেষ। মাঝখানের কাজগুলো তো ফর্মালিটি, যাতে করে আমাদের সিকিউর জন্য নাম্বারটা দেয়। আমরা তো আর সিকিউতে সরাসরি এটা লিখতে পারবো না। এটা লেখার জন্য তো আমাকে 4 মার্ক বা 3 মার্ক অফার করছে না, পুরোটা লিখতে হবে। কিন্তু পুরোটা লিখে ফাইনালি তো লাইন দাঁড়াবে এটাই, তাই না? এটাই তো আলটিমেটলি, এটা লাস্টে দেখে দেখে তুলে দেবো, কাজ শেষ। অত কিছু ভেবে তো আর তোলার দরকার নেই, কারণ শুরুতেই তো আমরা যা করার করে ফেলেছি। তা আশা করি বুঝতে পেরেছি। জাস্ট উপরের এক লাইনের যে সমতাটা ওটা জাস্ট লিখে দিলেই আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার সিস্টেমটা শেষ হবে। তো এই যে দেখো, এই উপরের পার্টটা সুন্দরভাবে কপি করে নিচে লিখে দিয়েছি, আমাদের কাজ শেষ। তো এই জিনিসটা যদি ভেবেচিন্তে লিখতে যাইতা উপরের পার্টটা কপি না করে, তাহলে কিন্তু ভুল হওয়ার অনেক পসিবিলিটি থাকে। ঠিক আছে, অনেক কাহিনী আছে, কাহিনী করে যে মিলাতে হয় জিনিসটা। তো এই জন্য আলটিমেটলি আমাদের প্রসেসটা এইভাবে আমরা ফিক্সড রাখবো, সেম রাখবো। ওকে, পরবর্তী এক্সাম্পলে যাই আমরা। তো দেখো এখানে আলটিমেটলি হচ্ছে নোটটা লিখে দেওয়া হয়েছে, কি কি স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো লিখে দিয়েছি আগের ইসের মতন, অর্থাৎ এক লাইনে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতা করতে হয় সেখানে যেভাবে লিখে দিয়েছিলাম এখানেও ওই সেম ভাবে লিখে দিলাম। এখন আমরা এটা দেখে দেখে এই এক্সাম্পল 2 সলভ করব। তো প্রথমেই এখানে বলা হচ্ছে যে এক লাইনে সমতা করে ফেলবো। তো যেমনটা উপরের এক্সাম্পলও আমি সেম কথাটাই বলেছিলাম যে এক লাইনে সমতা করে ফেলবো। তো এখানে এই জিনিসটাকে এক লাইনে সমতা করে ফেলি। তো এই সমতার উদাহরণ আগেও কিন্তু আমরা দেখেছি, এক লাইনে জারণ বিজারণ সমতা করার সময় দেখেছিলাম। তো এখন আর ওই সিস্টেম বলছি না, আমি জাস্ট উপরের সিস্টেম রেপ্লিকা করে সমতাটা করছি। এই যে দেখো, আমি জিনিসটাকে এক লাইনে সমতা করে ফেললাম, শেষ। পরবর্তী কি বলা হয়েছে যে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লিখতে হবে। তো দেখো এখান থেকে আমরা লেখা শুরু করি। এখানে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লেখা বলতে আমরা কি বুঝি? দর্শকায়ন বাদে সমীকরণ, তাই তো? তো শুরুতেই এরকম হেডলাইন দিয়ে নিবে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ, এরপর আমরা দর্শকায়ন বাদ দেয়া শুরু করব। তো এখানে দেখো এই জায়গাটাতে কেবলমাত্র কার্বনের জারণ মানের পরিবর্তন হয়, যেটা আমরা উপরের অ্যানালাইসিস থেকে দেখে এসেছি বা আগের অ্যানালাইসিস থেকে দেখে এসেছি। এখন অক্সিজেনেরও হয় না, H2A-এরও হয় না, কিন্তু এখানে কথা আছে। আমাদের এই যে অক্সিজেনটা এখানে থাকবে, অর্থাৎ শুধুমাত্র এইচটাকে বাদ দেব। যদি অক্সিজেনও এখানে দর্শক আয়নই, বাট অক্সিজেন এখানে থাকবে, শুধুমাত্র এইচকে বাদ দেবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণটা খুব সিম্পল, একটু কল্পনা করে দেখো এখান থেকে কি তৈরি হতো? কার্বন ডাই অক্সাইড তৈরি হতো। কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেন আছে না?
আছে কিনা, মানে এটার যে উৎপাদ সেই উৎপাদের মধ্যে অক্সিজেন ইনক্লুডেড, যদিও শুধুমাত্র জারণ মানের পরিবর্তন হচ্ছে কার্বনের, বাট উৎপাদের মধ্যে অক্সিজেন ইনক্লুডেড। এজন্য আলটিমেটলি এই হিসাবটা মেলানোর জন্য অক্সিজেন সহ আমাদেরকে রাখতে হবে। তাহলে আসো আমাদের দর্শক আয়নটা এখানে বা দর্শক আয়ন বাদের পার্টটা লিখে ফেলি। সেটা হচ্ছে কিরকম, যে C2O4 2-, কেন 2-? কারণ এই যে 2টা H+ চলে গেছে, যে 2-, আর এই 5 কি লিখবো না, উপরে বলেছিলাম যে এখানকার কোনো সংখ্যা অবশ্যই এই আয়নিক সমীকরণে লিখবো না, লিখলে তো সমতা করেই ফেললাম, তাহলে তার এত কিছু করার দরকার ছিল না। উপরে এক লাইনে লিখেছে সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে এই উপরের এই প্রত্যেকটা যৌগের পিছনে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো অবশ্যই এখানে লেখা যাবে না, অর্থাৎ এই আয়নিক সমীকরণ, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, এগুলোতে লেখা যাবে না। আচ্ছা, এবার আসো পরেরটাতে KMnO4। KMnO4 এর মধ্যে আমরা লিখব এটা MnO4-। এবারে এটা কেন, এখানেও অক্সিজেন আসলো কেন? এখানেও তো শুধুমাত্র এই যে ম্যাঙ্গানিজটার জারণ মানের পরিবর্তন হয়, পটাশিয়ামেরও হয় না, অক্সিজেনেরও হয় না। পটাশিয়ামও দর্শক আয়ন, অক্সিজেনেরও দর্শক আয়ন। পটাশিয়ামটাকে বাদ দিলাম, কিন্তু অক্সিজেনটাকে কেন বাদ দিলাম না? এখানকার অক্সিজেন বাদ না দেওয়ার লজিক অন্যরকম। কিরকম, সেটা হচ্ছে পানির হিসাবটা মেলানোর জন্য। ওই যে উপরের এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে পানিটা আসে কোথা থেকে, পানি কয়টা উৎপন্ন হবে সেটা ডিপেন্ড করছে আমার এই জারকের মধ্যে কয়টা অক্সিজেন আছে। তার মানে এই 4টা অক্সিজেন আছে, পানি পেয়েছিলাম কয়টা, 4টা, সরি জারকের মধ্যে 8টা অক্সিজেন আছে, দুঃখিত, কারণ এই যে পিছনে 2 আছে না, এই যে পিছনে 2 আর অক্সিজেন 4, টোটাল কয়টা, 8টা অক্সিজেন, তাই পানিও তৈরি হয়েছে 8টা। তার মানে জারকের ওই অক্সিজেন নাম্বারের উপর পানির সংখ্যাটা ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই আলটিমেটলি এই জারকেরটা যখন আমরা লিখি বা জারককে যখন দর্শক আয়ন বাদ দিয়ে লিখি, তখন অক্সিজেনকে বাদ দেই না। আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, তো লিখলাম। আর তাহলে আমরা এখানে 2টা জিনিস দেখলাম, যে এখানেও অক্সিজেন বাদ গেল না, এখানে অক্সিজেন বাদ গেল না, কিন্তু 2টা কিন্তু ভিন্ন ভিন্ন কারণে বাদ গেল না। এখানে অক্সিজেন বাদ যায়নি, অর্থাৎ অক্সালিক অ্যাসিড তথা বিজারকে এই জায়গাটাতে অক্সিজেন বাদ যায়নি, হচ্ছে এর উৎপাদের মধ্যে অক্সিজেন ইনক্লুডেড। আর এখান থেকে অর্থাৎ জারক থেকে, অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে অক্সিজেন বাদ যায়নি, বিকজ হচ্ছে পানির মধ্যে এই অক্সিজেনটা ইনক্লুডেড। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের শুধুমাত্র কোন পার্টটা থাকবে, অ্যাসিড পার্টটা থাকবে, কারণ আমরা তো বলেইছি যে উপরের এক্সাম্পলটাতে বললাম না যে এই অ্যাসিডের যে H+ এই পার্টটা পানি তৈরিতে অংশগ্রহণ করে, তো পানির সংখ্যাটা মিলানোর জন্য অবশ্যই এখানে H+টা আমাদেরকে দিতে হবে। ভালো কথা। এবার আসো পরের পার্টে। এই যে দেখো এখানে স্পষ্টত কি আছে, কার্বন ডাইঅক্সাইড। এই মাত্রই তো বললাম এই বিজারক থেকে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এটার তো আসলে কঙ্কাল সমীকরণ লেখার তো কোনো ওয়ে নেই, বা আয়ন আকারে লেখার কোনো ওয়ে নেই, বিকজ এখানেও আমরা কার্বনও দিয়েছি, অক্সিজেনও দিয়েছি, এখানেও কার্বনও দিলাম, অক্সিজেনও দিলাম, ফুল কার্বন ডাইঅক্সাইডই লিখলাম বা লিখতে হবে। কিন্তু কথা আছে, দেখো তো এখানে কার্বন কয়টা, এখানে কার্বন হচ্ছে 2টি, এখানে কার্বন কয়টা, এখানে কিন্তু কার্বন রয়ে গেল 1টি। তাহলে 2টি কার্বনের সাথে 1টি কার্বনের জারণ সংখ্যার তুলনা করবো, এটা কি হবে? হবে না তো। অবশ্যই এই সংখ্যাটা কি করে দিতে হবে, সমতা করতে হবে। এই সংখ্যা কিন্তু এগুলা না, এই যে উপরের সংখ্যা কিন্তু নিচে নামায়নি, এটা ওই আগের মতো না। ওই উপরের এক্সাম্পলটাতেও তো ক্রোমিয়ামের সংখ্যাটাকে এভাবে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে মেলাতে হয়েছে। এই সংখ্যাটা হচ্ছে যে এক্স্যাক্টলি যেই এলিমেন্টটার জারণ বা বিজারণ হচ্ছে, সেই এলিমেন্টটা বাম পাশে এবং ডান পাশে কি থাকতে হবে, সমান থাকতে হবে। সেই সমান করতে গিয়ে আমি এখানে এই সংখ্যা দ্বারা গুণ করলাম। এখানে এক্স্যাক্টলি শুধুমাত্র কার্বনের কি হচ্ছে, শুধুমাত্র কার্বন জারণ হচ্ছে, এখানে শুধুমাত্র কার্বনের জারণ হচ্ছে, তাই কার্বনের সংখ্যাটা এই 2 পাশে সমান থাকা চাই। এখানে 2টা কার্বন থাকলে এ পাশেও 2টা কার্বন থাকতে হবে, এই 2টা কার্বনের সাথে আলটিমেটলি আমরা জারণ সংখ্যার তুলনাটা করব। এই জন্য আলটিমেটলি উপযুক্ত সংখ্যা 2 দ্বারা গুণ করলাম। আশা করি বুঝেছি। এরপরে যেই ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে কি, ম্যাঙ্গানিজ। এই যে শুধুমাত্র Mn2+, এটা থাকবে, বিকজ সালফেট পুরোটাই হচ্ছে দর্শকায়ন, পুরোটা বাদ। পটাশিয়াম সালফেট, এখানে কারোরই জারণ মানের পরিবর্তন হয় না, পটাশিয়ামেরও হয় না, সালফেটেরও হয় না, পুরোটাই বাদ। এটা তো উপরেরটা তো আমরা বাদ দিয়েছিলাম। আর পানি তো পানির মতন থাকবে, 8H2, শেষ। এরপরে কি লিখবা, এরপরে হচ্ছে জারক বিজারকের যে কোনো একটাকে নিব এবং নিয়ে কি লিখব, জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। তো লিখে ফেলি। তো জারণ অর্ধবিক্রিয়ায় কে উপস্থিত থাকবে, জারণ অর্ধবিক্রিয়ার বিজারক উপস্থিত থাকবে। তো বিজারক হচ্ছে এই পার্টটা। সো এই পার্টটাকে আমরা সুন্দরভাবে লিখে ফেলি। তো যেটা আসতেছে সেটা হচ্ছে
C2O4 2-। তো লিখে কি লিখতে হতো, এই যে এই পাশে লেখা আছে নিলাম, এই যে এই পার্টটা কাজ করলাম যে জারক বিজারকের যে কোনো একটাকে নিলাম, বিজারককে নিলাম, শেষ। এই অপশনটাতে দেখো, এই অপশনটাতে বলা হয়েছে যা উৎপন্ন হওয়ার কথা তার সমতা সহ ডান পাশে লিখে দেবো। কি উৎপন্ন হওয়ার কথা, এই যে এই জায়গাটা থেকে কি উৎপন্ন হওয়ার কথা, কার্বন ডাই অক্সাইড, এবং এটা অবশ্যই সমতা সহ ডান পাশে লিখে দিলাম। এরপরে বলা হচ্ছে জারকের উৎপাদ, এইটা কি জারক নিয়ে কাজ করছি, এটা তো বিজারক, তার মানে এই বি অপশনটা কি এই জারণার্ধ বিক্রিয়ায় খাটবে না তো। জারণার্ধ বিক্রিয়া কে থাকে, বিজারক থাকে। তো বিজারক এই পার্টটাতে আলটিমেটলি এই বি অপশনটা কি খাটবে না, বি অপশনটা তো আলটিমেটলি জারকের জন্য, এই পানির হিসাব নিকাশটা, তো এটা আলটিমেটলি এটাতে থাকবে না। সি নম্বরটা দেখি, তুল্য সংখ্যার সমপরিমাণ ইলেকট্রন যোগ বা বিয়োগ করব। তো এখানে আলটিমেটলি জারণ হয়েছে, তার মানে এখানে বিয়োগ হবে ইলেকট্রন, মানে বাদ যাবে আর কি, তাই তো। তো এখানে কয়টা ইলেকট্রন বাদ যাবে, তুল্য সংখ্যা কত ছিল মনে করে দেখো, এখানে কিন্তু তুল্য সংখ্যা ছিল 2। আমি আর ক্যালকুলেট করে দেখাচ্ছি না, নিজেরা চাইলে এইখানকার কার্বন আর এইখানকার কার্বন, এখানকার 2টা কার্বন আর এখানকার 2টা কার্বনের তুল্য সংখ্যার তুলনা করে দেখতে পারো, গ্যাপটা হচ্ছে 2-এর, তার মানে 2টা ইলেকট্রন এখানে ত্যাগ হয়। আর এই ত্যাগ তো আলটিমেটলি আমরা এইভাবে লিখি না, আমি তোমাকে বোঝানোর জন্য আপাতত এইভাবে লিখলাম, কিন্তু আসলে আলটিমেটলি কি করব আমরা এই জায়গাটাতে +2 ইলেকট্রন এভাবে দিয়ে দেবো। আশা করি বুঝেছি, শেষ। এই জারণার্ধ বিক্রিয়ার পার্ট শেষ। এবার আসো বিজারণার্ধ বিক্রিয়া। তো বিজারণার্ধ বিক্রিয়ায় কাকে আনবো, জারককে আনবো। জারককে এই যে MnO4-। দেন এনে কি করব, উৎপাদটা লিখে দেব, এই যে যা যা উৎপন্ন হওয়ার কথা সেই উৎপন্ন হওয়ার পার্টটুকু আমরা লিখে দিলাম। আর এখানে যেহেতু পানির হিসাব নিকাশও মিলাতে হবে, তাই আমরা এটাকে একটু সামনে লিখি। হ্যাঁ, তো এবারে যেই বিষয়টা আমরা দেখতে চাই সেটা হচ্ছে এরকম যে উৎপাদ হিসেবে কি তৈরি হয়, এখান থেকে উৎপাদ হিসেবে Mn2+ তৈরি হয়। তো সরাসরি এখানে উৎপাদ হিসেবে যে Mn2+ তৈরি হয় সেটা আমরা লিখে দিলাম, কাজ শেষ। এরপরে কি করব, এরপরে হচ্ছে এই যে ডান পাশে লিখে দেবো, এই যে লিখে দিলাম। এরপরে জারকের উৎপাদে এটা এইবার কিন্তু বি অপশনটা খাটবে, বিকজ বিজারণার্ধ বিক্রিয়া নিয়ে কাজ করছে, আর বিজারণার্ধ বিক্রিয়া কে থাকে, জারক থাকে। তো এই যে জারকের উৎপাদে এর অক্সিজেনের সমান সংখ্যক পানির অণু লিখবো। অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, তাহলে 4টা সমান সংখ্যক পানির অণু লিখে দেবো। তাহলে এই যে লিখলাম, এই যে 4H2O। কেয়ারফুল, এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র 4টাই, কিন্তু এই এখানে পিছনের সংখ্যা ছিল কয়টা, 2, কিন্তু সেটা কখন, যখন একটা পূর্ণ যৌগ ছিল। এখানে কি আমি পূর্ণ যৌগ নিয়ে কাজ করছি, এখানে তো কঙ্কাল রূপটা নিয়ে কাজ করছে, অর্থাৎ এই দর্শকায়নটায়ন বাদে। তো অবশ্যই এখানে শুধুমাত্র 4টা আছে, 4টা পানির অণুই লিখবো। এখানে এই যে এই জায়গাটাতে কত পেয়েছিলাম, 8টা, এই 8টা তো এখানে লেখার প্রশ্নই আসে না। এটা উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করলে বাই ডিফল্ট ফাইনাল রেজাল্ট হিসেবে 8টা আসবে। আমরা তো এই জায়গাটাতেই পৌঁছাবো কি করার মাধ্যমে, এই কাজগুলো করার মাধ্যমে। এখন শুরুতেই যদি এইখানে যা যা আছে সবকিছু যদি লিখে দিই, তাহলে তো আলটিমেটলি এত কাজ করার প্রয়োজন পড়তেছে না। তো যেটা বলেছি সেটা যে এখানে অক্সিজেন আছে 4টা, এখানে জাস্ট 4টা পানির অণু লিখবো। উপরের দিকে তাকাবো না, কারণ উপরে কি লেখা আছে, ফাইনাল রেজাল্ট লেখা আছে। তো ফাইনাল রেজাল্ট তো ফাইনালে গিয়ে দেখবো, এটা কি ফাইনাল লাইন না। তো আশা করি এখানে এই যে 8টা, এখানে 4টা পানির অণু, এইগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। আশা করি বোঝাতে পেরেছি, এটা অটোমেটিক্যালি ফাইনাল লাইনে গিয়ে এটা মিলে যাবে, এটা পুরোটা মিলে যাবে। ওকে, ফাইন। তো এরপরে পরবর্তীতে কি বলা আছে, সি অপশনে তুল্য সংখ্যার সমপরিমাণ ইলেকট্রন যোগ বা বিয়োগ করব। তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানি যে তুল্য সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি 5টা, তাহলে 5টা ইলেকট্রন রিসিভ করে আলটিমেটলি Mn2+ সে পরিণত হয়। আর একটা বিষয় লিখতে তো ভুলে গিয়েছি, পানির হিসাবটা লিখতে হবে না, পুরোটা তো শেষ করিনি পানিরটা। তো কি লেখা আছে যে পানির অণু লিখবো, পানির অণু লেখার পরে কি পানির জন্য প্রয়োজনীয় H+ বাম পাশে যোগ করব। তো এখানে কয়টা H+ আছে, 8টা, তার মানে 8টা H+ এই পাশটাতে আলটিমেটলি আমরা যোগ করে দিলাম, ভালো কথা। আর ইলেকট্রনটা আলটিমেটলি এই যে 5টা ইলেকট্রন তুল্য সংখ্যা, এটা আলটিমেটলি এখন লিখলাম। এই যে 3 নম্বর অপশনটা ফলো করেছি, বা সি, যে তুল্য সংখ্যার সমপরিমাণ ইলেকট্রন যোগ করব, এই যে 5টা ইলেকট্রন সুন্দরভাবে যোগ করেছি। এবারে পরে বলা হচ্ছে যে অন্যটাকে নিয়ে সেম স্টেপ ফলো করব। অন্যটা বলতে মানে এখানে তো উপরে কি লেখা হয়েছে যে জারক বিজারকের যে কোনো একটাকে নেব, তো এই যে কোনো একটাকে নিয়ে এই ঘটনা, আবার অন্যটাকে নিয়ে আবার সেম ঘটনা, এই যে সেম 2টার ক্ষেত্রে যে সেম ঘটনা অলরেডি করে ফেললাম, অর্থাৎ 4 নম্বরটাও শেষ। এরপরে সমীকরণ দুটিকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যার সমতা করব। তার মানে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত কত আছে, এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করা হয়েছে আর এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। সংখ্যাটা কি সমান হলো না?
তাহলে সংখ্যাটা সমান করার জন্য কি করতে হবে? উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই যে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখন কি দ্বারা গুণ করব? নিচেরটাকে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই, যে 2, তাহলে 5টা ইলেকট্রন 2 দ্বারা গুণ হয়ে গেল হবে 5 দ্বিগুণে 10। আর উপরেরটাকে আমরা 5 দ্বারা গুণ করে দেবো। এরকম অপনয়ন পদ্ধতিতে আমরা ম্যাথ করেছি না, সমীকরণ সমাধানের ম্যাথ করেছি না, তখন এরকম উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে একটা ভেরিয়েবলকে আমরা বাদ দিতাম, যে কোনো একটা ভেরিয়েবলকে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে এই যে 5 গুণ দেওয়ার কারণে এখানেও 10টা ইলেকট্রন, 2 গুণ দেওয়ার কারণে এখানেও 10টা ইলেকট্রন, কাজ শেষ। পরবর্তী ধাপটা করে ফেললেই হচ্ছে। তো জাস্ট বিক্রিয়ক এবং উৎপাদগুলো সুন্দরভাবে আমরা লিখে দেব। তো দেখো 5 গুণ আছে কার সাথে? C2O4 এর সাথে। তার মানে বাম পাশে শুরুতেই আসবে 5C2O4 2-। তারপরে 2 গুণ আছে কার সাথে? MnO4 এর সাথে। তার মানে +2 MnO4 2-। আসলে আমরা বোধহয় একটু ভুল লিখেছি, এটা তো 2- না, বেসিক্যালি এটা হবে শুধু মাইনাস। KMnO4 থেকে এসেছে না, এটা তো হবে শুধুমাত্র মাইনাস। এই যে শুধুমাত্র মাইনাস হবে, ঠিক আছে, শুধুমাত্র মাইনাস। আচ্ছা, এই যে এখানেও কিন্তু শুধুমাত্র মাইনাসই দেওয়া আছে, পেলাম। এরপরে কি লিখবো? এরপরে হচ্ছে 8টা H+, কিন্তু এর সাথে কত গুণ আছে? 2 গুণ আছে, তার মানে হবে কয়টা? টোটাল 16টা H+। দেন ফাইনালি 2টি কার্বন ডাই অক্সাইড, এর সাথে আবার 5 গুণ আছে, তার মানে 10টি কার্বন ডাই অক্সাইড। দেন এই ইলেকট্রন তো ইলেকট্রন কাটাকাটি চলে যায়, ইলেকট্রনের দিকে তাকাবো না, ঠিক আছে। 2টা কয়টা? ম্যাঙ্গানিজ আছে 2টা, তার মানে হচ্ছে 2Mn2+। কয়টা পানি? 8টা পানি, কারণ আগেই 4টা ছিল, এখানে আবার 2 গুণ করা হয়েছে, তার মানে 8টা পানি, তার মানে 8H2O। তাহলে দেখো মিলল কিনা, সবকিছু মিলল, কিন্তু অটোমেটিক্যালি পানির হিসাব নিকাশ মিলে গেল। আর বাদ বাকি কি করব? দর্শক আয়নগুলো যোগ করে দেব, তাহলেই ফুল কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে লিখবা, হেডলাইন দিবা যে দর্শক আয়ন যোগে। এই যে দেখো এখানে লিখে রেখেছি পুরো জিনিসটা, অর্থাৎ উপরের যে লাইনটা আমরা এক লাইনে সমতা করে লিখেছিলাম, সেই পুরো লাইনটা এখানে সুন্দরভাবে দেখে দেখে কি করে দেব? তুলে দেব, তাহলেই আমাদের এই কাজটা শেষ। পরবর্তী এক্সাম্পলে আমাদেরকে এটা দেওয়া হয়েছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। তো এই এক্সাম্পলও কিন্তু আমরা এক লাইনে কিভাবে সমতা করতে হয় সেখানে দেখেছিলাম। তো এখন আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এটাকে হ্যান্ডেল করব। তো প্রথম স্টেপ ফলো করে ফেলি, এক লাইনে সমতা করে ফেলা। তো এই জিনিসটাকে আমরা এক লাইনে সমতা করে ফেললে যেটা দাঁড়াবে, এই যে এই জিনিসটা আলটিমেটলি দাঁড়াবে, অর্থাৎ এই পুরো জিনিসটাকে এক লাইনে সমতা করার ফাইনাল রূপটা হচ্ছে এটা, তাই তো? এইটুকু আমরা আগেই দেখেছি, তাই না? তো এবারে পরবর্তী স্টেপে বলা হয়েছে আয়নিক বা কঙ্কাল সমীকরণটা লিখে ফেলা। সো আমরা সিম্পলি দর্শক আয়নগুলো বাদ দিয়ে কঙ্কাল সমীকরণটা লিখে ফেলবো। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে শুধুমাত্র পটাশিয়ামটাকে বাদ দিব। তো পটাশিয়ামটাকে শুধুমাত্র বাদ দিলে থাকবে হচ্ছে MnO4-। কেন অক্সিজেনটাকে বাদ দিলাম না? কারণ এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হচ্ছে জারক, আর জারকে থাকা যে অক্সিজেন, সেই অক্সিজেনটা পানি তৈরি করতে দায়ী। এজন্য যেহেতু এটা পানি তৈরি করে, তাই পানির হিসাবটা মেলানোর জন্য এর সাথে করে অক্সিজেনটা রাখতে হবে। অক্সিজেনও দর্শকায়ন, কিন্তু তা সত্ত্বেও আমরা বাদ দিচ্ছি না, বিকজ এই অক্সিজেনটা পানি তৈরি করে। তো এই জন্য এই পানি তৈরির হিসাবটা আমরা মেলানোর জন্য আলটিমেটলি অবশ্যই জারকের সাথে সবসময় অক্সিজেনটাকে রেখে দিব। দেন ফেরাস সালফেট, তো এখান থেকে আসবে Fe2+, শুধুমাত্র সালফেট পার্টটা বাদ যাবে। দেন অ্যাসিড থেকে আসবে H+, কারণ অ্যাসিডের H+ হচ্ছে পানি তৈরিতে অংশগ্রহণ করে। তো পানির হিসাব মেলানোর জন্য অ্যাসিড থেকে শুধুমাত্র H+টাকে আমরা নিব। দেন হচ্ছে MnSO4 আছে, এখান থেকে আসবে কি Mn2+, তাই তো? তারপর এই জায়গাটা থেকে আসবে Fe3+। ওকে, ফাইন। আচ্ছা, পরেরটাতে কি বলা আছে? পটাশিয়াম সালফেট, এটা তো লিখি না কখনোই, কারণ এখানে সবগুলোই দর্শকায়ন। লাস্টে পানি, 4 অণু পানি আমরা লিখে দিলাম। তো এই হচ্ছে এইখানকার ঘটনাটুকু। তো দ্বিতীয় স্টেপও শেষ, যে আয়নিক বা কঙ্কাল সমীকরণ লেখা। তো উপরে এখানে হেডলাইন দিবা যে
আয়নিক সমীকরণ। ঠিক আছে, পরেরটাতে বলা হয়েছে যে জারক বিজারক যে কোনো একটাকে নিব, তো নাও। এখানে আমরা আগে Fe2+ নেই। তো Fe2+ হচ্ছে কি বিজারক, তার মানে বিজারকের জন্য কি দাঁড়াবে, জারণ বিক্রিয়া দাঁড়াবে, কারণ বিজারক নিজে জারিত হয়, এজন্য আলটিমেটলি আমরা কি নিব, যে জারণ অর্ধ বিক্রিয়া। তো কে আসবে, আসবে Fe2+। তো এর পরের স্টেপে কি বলা আছে, যা উৎপন্ন হবার কথা তা সমতা সহ ডান পাশে লিখব। তাহলে এই যে যা উৎপন্ন হবার কথা তা সমতা সহ ডান পাশে লিখব, তাই জন্য লিখে ফেললাম যে Fe3+। দেন বলা হচ্ছে যে জারকের উৎপাদে এর অক্সিজেনের সমান সংখ্যক পানির অণু লিখব। তো এটা কি আলটিমেটলি জারকের উৎপাদ, এটা তো বিজারক, তাই না, এটা তো বিজারক নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে এখানে তো বি অপশনটা খাটবে না। সি অপশনে বলা হচ্ছে তুল্য সংখ্যার সমপরিমাণ ইলেকট্রন যোগ বা বিয়োগ করব। তাহলে Fe2+ থেকে Fe3+ হওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করা লেগেছে। তো ইলেকট্রন ত্যাগ এটা তো আলটিমেটলি আমরা দেখাই না, আমরা কি করি, আলটিমেটলি আমরা এরকমভাবে প্লাস আকারে দেখাই, মানে ইলেকট্রন ত্যাগ দেখাই। আমি বোঝাতে চাচ্ছি ইলেকট্রন ত্যাগটাকে আমরা বিয়োগ করে দেখাই না, আমরা ওই পাশে প্লাস আকারে দেখাই। দিস ইজ দ্য ট্রেন্ড এবং এটাই হচ্ছে উচিত। ঠিক আছে, এবারে আসো যে বিজারণ অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়ায় জারককে নিয়ে আসি, জারক হচ্ছে MnO4-। দেন এটা যেহেতু জারক, তাহলে আগে পরে বলতেছি, আগে এটা যেটা করা দরকার সেটা করে ফেলি, যে MnO4- এই জায়গাটাতে আলটিমেটলি কি উৎপন্ন হয়, Mn2+, তার মানে Mn2+, শেষ। তারপরে কি বলা হচ্ছে, জারক, এটা যেহেতু জারক, যেটা বলতে চাচ্ছিলাম যে এটা যেহেতু জারক, তার মানে এখানে পানির হিসাব নিকাশ মেলাতে হবে। কি বলা আছে, জারকের উৎপাদে অক্সিজেনের সমান সংখ্যক পানির অণু লিখবো। তাহলে অক্সিজেন আছে কয়টা, 4টা, তার মানে এখানে আলটিমেটলি 4টা H2O দিয়ে দিলাম, মানে 4টা পানির অণু দিয়ে দিলাম। দেন পানির অণুতে যে কয়টা H+ আছে, এই যে পানির জন্য প্রয়োজনীয় H+ বাম পাশে যোগ করব, কয়টা H+ আছে, 8টা, তার মানে এখানে 8টা H+ আমরা যুক্ত করে দিলাম। এরপরে ওটার কি বলে, যে তুল্য সংখ্যার সমপরিমাণ ইলেকট্রন ও যোগ বিয়োগ করব। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় কয়টা, এখানে তো আলটিমেটলি ইলেকট্রনের আদান প্রদান হয় 5টার, তার মানে এখানে 5টা ইলেকট্রন কি করে দিব, যোগ করব, কারণ 5টা ইলেকট্রন রিসিভ হয় আসলে, তাই না, এখানে বিজারণ হচ্ছে না, রিসিভ হচ্ছে। তো এর পরবর্তীতে কি বলা হচ্ছে, যে সমীকরণ দুটিকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যায় সমতা আনবো। তার সমতা আনার জন্য আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, তার মানে উপরের যে সমীকরণটা আছে সেটাকে 5 দ্বারা গুণ করলেই আদান প্রদানকৃত ইলেকট্রনটা সমান সমান তথা 5টা হয়ে যাচ্ছে। তো এবারে আমরা জিনিসটাকে কি করে দেব, যোগ করে দেব। তো যোগ করলে এখানটাতে দাঁড়াবে 5টা ফেরাস আয়ন, এই যে 5 গুণ আকারে আছে, তাহলে এখানে দাঁড়াবে 5টা ফেরাস আয়ন। দেন এই জায়গাটাতে যেটা আছে সেটাই, এখানে তো কোনো সংখ্যা গুণ নেই, তার মানে হচ্ছে প্লাস MnO4-। দেন 8টা হাইড্রোজেন, তার মানে 8H+। দেন 5টা ফেরিক আয়ন, এই যে, তাহলে 5টা ফেরিক আয়ন অর্থাৎ 5Fe3+। দেন এখানে একটা Mn2+, তার মানে একটা Mn2+। দেন 4টা H2O, তাহলে 4টা H2O তথা 4টা পানি এখানে আমরা দিয়ে দিতে পারি, তাই তো, এই হচ্ছে সিম্পল হিসাব নিকাশ। দেন ফাইনালি আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, যে উপরের যে এক লাইনে যে সমতাটা করেছে, এই যে চোখের সামনেই তো দেখা যাচ্ছে, এই পুরোটাকে এনে জাস্ট এখানে আমরা তুলে দেব, তাহলেই কাজ শেষ। তো এই যে দেখো, ফাইনালি আমরা জাস্ট উপরের এই যে এই পার্টটাকে, অর্থাৎ এখানে যা যা লিখেছি এই পুরো জিনিসটা এখানে আলটিমেটলি কি করলাম, কপি করলাম, হুবহু লিখে দিয়েছি, কাজ শেষ। আর এই যে এখানে ভগ্নাংশে সমতাকৃত সংখ্যাটা বা সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যাটা যে ভগ্নাংশে আছে, এটা নিয়ে বদার হওয়ার কোনো কিছু নাই, এটা এরকমই রাখতে পারো, রাখলে কোনো প্রবলেম নাই। আর একটা কাজ করতে পারো, যে যদি দেখতে খারাপ দেখায়, আলটিমেটলি সেক্ষেত্রে এই উভয় পক্ষকে 2 দ্বারা গুণ দিয়ে দিতে পারো। অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা গুণ দিয়ে দিলে
এই 2 কাটাকাটি গিয়ে সুন্দরভাবে এখানে 5 থাকবে আর এখানে 1 থাকবে। আর এখানে প্রত্যেকটা জায়গায় 2 গুণ হয়ে যাবে, তখন এখানে 2 হবে। এটা 5 দ্বিগুণে 10 হয়ে যাবে, এটা 8 হবে, এটা 2 হবে, আর এটা তো 2 কাটাকাটি গিয়ে 5 থাকবে, এটা 1 হবে, আর এটা হবে 8, 4 দ্বিগুণে 8। তো আশা করি বোঝাতে পেরেছি। সো তখন আল্টিমেটলি ওই সিস্টেমটাও ফলো করা যেতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। বাদবাকি যে বিক্রিয়াগুলো হতে পারে সেগুলোকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে নিজেরা বাসায় বসে সলভ করার চেষ্টা করবে। আমি যে স্টেপগুলো ফলো করেছি সেই স্টেপগুলো অবলম্বন করে বাদবাকি সমস্ত বিক্রিয়া খুব ইজিলি সমতা করে ফেলা পসিবল। তো আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।